আসেন, এটা হচ্ছে হেডিংটা ছিল যে নর্থ কোরিয়া হ্যাজ অ্যাকিউজ সিউল অফ ফ্লাইং ড্রোনস ওভার ইটস ক্যাপিটাল, হোয়াটস গোয়িং অন। এখানে দেখেন নর্থ কোরিয়া হ্যাজ অ্যাকিউজ সিউল অফ, আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যখন পড়ি তখন একটা শব্দ পাই অ্যাকিউজ অফ। আপনারা সবাই খাতা কলম নিয়ে মনোযোগ দিয়ে বসেন, আমি এখানে লিখবো, সমস্যা নাই। আমি আরেকটা স্লাইড নিয়ে ওইখানেও লিখবো, কিন্তু আপনারা খাতা কলম নিয়ে বসেন, ঠিক আছে? এক্সট্রা স্লাইড রাখেনি, রাখছে। আচ্ছা, আমরা যখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ি তখন একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মধ্যে শব্দ আছে অ্যাকিউজ অফ। অ্যাকিউজ মানে মানে হচ্ছে অভিযুক্ত করা, অভিযুক্ত করা। ঠিক আছে, অভিযুক্ত করা। তাহলে আমাদের এই বাক্যটার মধ্যে দেখেন শব্দটা কি হিসেবে ব্যবহার করেছে, নর্থ কোরিয়া হ্যাজ অ্যাকিউজ সিউল অফ, সিউলকে অ্যাকিউজ করছে। এখন এই রাইটিং এর স্টাইলটা আপনাদের একটু জানতে হবে, একটু খেয়াল করেন। আমি জাস্ট এখানে রাফ হিসাবে এটা লিখি। ধর আমি বললাম আমার তাকে ফিরায় আনা উচিত, ঠিক আছে? তাহলে আই শুড গেট হিম ব্যাক। একটু খেয়াল করেন, আমি কিন্তু বলি নাই যে আই শুড গেট ব্যাক হিম, আমি বলছি মূলত শব্দ হচ্ছে গেট ব্যাক। গেট ব্যাক মানে কি? ফিরায় আনা, ফিরিয়ে আনা। আমি বলছি কি গেট হিম ব্যাক, এইটা হচ্ছে রাইটিং এর একটা স্টাইল। সো দেখেন এখানে কিভাবে ব্যবহার করছে ওরা, অ্যাকিউজ, কাকে অ্যাকিউজ করছে? শিউলকে, তারপর অফ ব্যবহার করছে, অ্যাকিউজ অফ শিউল। এখন কি নিয়ে অ্যাকিউজ করছে? অ্যাকিউজ অফ ফ্লাইং। এই ফ্লাই মানে কি? উড়া বা উড়ানো, তাই না? ফ্লাই। এটার অন্য ফর্মগুলা কি কি? তিনটা ফর্ম আছে, তাই না? যে কোনো ভার্বের তিনটা ফর্ম থাকে, ফ্লাই, ফ্লিউ, তারপরে ফ্লোন, তাই না? এরকম। আচ্ছা, তারপরে আসেন ফ্লাইং ড্রোনস ওভার ইটস ক্যাপিটাল। ক্যাপিটাল মানে রাজধানী, ইটস ক্যাপিটাল, এইটার রাজধানীর উপর দিয়ে আপনার ড্রোন ফ্লাই করার যে অভিযোগটা, এই অভিযোগটা আনছে। হোয়াটস গোয়িং অন, কি চলতেছে এটা বলছে। এইটার ব্যাখ্যাটা একটু এখানে দিই আমরা, সবাই একটু মনোযোগ দেন। এখানে দুইটা ইটস আছে, এটা একটা, আরেকটা হচ্ছে এইটা। এই ইট মানে হচ্ছে আমরা বলবো ইট ইজ অথবা ইট হ্যাজ, অথবা চাইলে ইট ওয়াজও হইতে পারে, অতীতকালে হলে ইট ওয়াজ হইতে পারে। আর এই ইটস মানে হচ্ছে আমরা বলি না যে হিজ হার, হিজ কার, হিজ আইডিয়া, হার কার, হার আইডিয়া, হার সাজেশন, এরকম আমরা বলি। এই ইটসটা হচ্ছে বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন ইটস ইনস্টিটিউশনের একটা কোন একটা উদ্যোগ, আমরা বলতে পারি ইটস ইনিশিয়েটিভ, এভাবে আমরা বলি। সো এই দুইটা ইটের মধ্যে পার্থক্যটা আপনার রাইটিং এর ক্ষেত্রে খেয়াল রাখবেন। আসেন, তাহলে আমরা টাইটেলটা মোটামুটি বুঝলাম যে নর্থ কোরিয়া সিউলকে, সিউল মানে হচ্ছে সাউথ কোরিয়ার রাজধানী হচ্ছে সিউল, ওকে? সিউলকে অভিযুক্ত করছে কি হিসেবে? ড্রোন ফ্লাই করার অভিযোগে অভিযুক্ত করছে, ওভার ইটস ক্যাপিটাল। এই দেখেন ইটস ব্যবহার করেছে কেন? বস্তুর ক্ষেত্রে। একটা দেশ একটা বস্তুর মতন না? বস্তু হইতে পারে বা কোনো কিছুর নাম, এরকম। আচ্ছা, ক্যাপিটাল, হোয়াটস গোয়িং অন। তারপরের অংশটা আমরা একটু দেখি, এইখান থেকে আমাদের প্যাসেজটা শুরু হয়েছে। আমরা এই প্যাসেজটার মধ্যে যা ছিল হুবহু তাই নিয়েছি, যেমন এই চিত্রটা ছিল, এটা আমরা নিয়েছি, তারপরে এইভাবে করে পুরোটা নিয়েছি, ওকে? এখন দেখেন, তাহলে পিয়ংইয়ং হ্যাজ রিঅ্যাক্টেড, কি করছে? রিঅ্যাক্ট করেছে। রিঅ্যাক্ট মানে কি? প্রতিক্রিয়া জানানো, উত্তর করা বলতে পারি আমরা, কিন্তু অ্যাক্ট মানে হচ্ছে কাজ। এই অ্যাক্ট মানে কাজ, আর রিঅ্যাক্ট মানে হচ্ছে প্রতিক্রিয়া জানানো। এই রিঅ্যাক্টের নাউন ফর্ম আমরা জানি যে রিঅ্যাকশন। আচ্ছা, তাহলে পিয়ংইয়ং হ্যাজ রিঅ্যাক্টেড টু অ্যান অ্যাপারেন্ট ফ্লাইওভার। ফ্লাইওভার মানে উড়ানোর কথা যেটা বলা হয় সেটাকে ফ্লাইওভার, উপর দিয়ে উড়ানোর, এটা। তাহলে আমরা রিঅ্যাক্টেড টু অ্যাপারেন্ট ফ্লাইওভার উইথ
ফিউরিয়াস রেটরিক ordering artillery units at its border with South Korea to get fully ready to open fire. What happened and how worrying is it? আমরা পুরোটা বুঝবো প্লাস এটা থেকে আমরা বিভিন্ন ভোকাবুলারি আলোচনা করব। আচ্ছা, পিয়ংইয়ং হচ্ছে আপনার এই নর্থ কোরিয়ার রাজধানী। এটা বলছে হ্যাজ রিঅ্যাক্টেড, তারা প্রতিক্রিয়া জানাইছে। কিসের প্রতি প্রতিক্রিয়া আছে? অ্যান অ্যাপারেন্ট ফ্লাইওভার। এই অ্যাপারেন্ট শব্দের অর্থ হচ্ছে স্পষ্টত। অ্যাপারেন্ট মানে হচ্ছে স্পষ্ট, প্রকাশ্য, এরকম বোঝানো হয়। অ্যাপারেন্ট আমরা বলতে পারি স্পষ্ট অথবা প্রকাশ্য। এটার সাথে আরো বিভিন্ন শব্দ হইতে পারে, যেমন আমরা বলতে পারি ভিজিবল, আমরা বলতে পারি হচ্ছে ইভিডেন্ট। ইভিডেন্ট মানে প্রকাশ্য, স্পষ্ট অথবা প্রমাণিত অর্থে ইভিডেন্ট ব্যবহার করা হয়। ইভিডেন্ট আমরা বলতে পারি ক্লিয়ার, এরকম টাইপের। ওকে, তুমি অপশনটা বের করে যাও, এখানে একটা একটা করে বন্ধ করতে হচ্ছে। ওকে, সো আচ্ছা কি বলতেছিলাম যে অ্যাপারেন্ট, ভিজিবল, ইভিডেন্ট, ক্লিয়ার, এগুলো আমরা অ্যাপারেন্টের পরিবর্তে চাইলে ব্যবহার করতে পারি। আরো আছে যেমন ওবিয়াস আছে। অবভিয়াস, অবভিয়াস মানে স্পষ্ট, সবকিছু ইজ ভেরি অবভিয়াস, এটা একেবারে স্পষ্ট, এরকম করে আমরা বলতে পারি। সো অ্যাপারেন্ট, তাহলে অ্যাপারেন্ট ফ্লাইওভার মানে প্রকাশ্যে উড়ানোটা, এইটাতে তারা প্রতিক্রিয়া জানাইছে। এবং এই যে আঁকা ক্রিয়াটা কি আপনাদের ডিসপ্লেতে আসতেছে? কেন? এটা তো আমার স্ক্রিনটা ফিক্স থাকার কথা। ওকে, আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, ওকে। আচ্ছা, যেটা বলছিলাম, পিয়ংইয়ং হ্যাজ রিঅ্যাক্টেড টু অ্যান অ্যাপারেন্ট ফ্লাইওভার। ঠিক আছে, আপনার তাদের যে প্রকাশ, আমার এন্ড থেকে সবসময় বন্ধ হয়ে যাচ্ছে কেন? আচ্ছা, ওকে, আচ্ছা, হ্যাজ রিঅ্যাক্টেড টু অ্যান অ্যাপারেন্ট ফ্লাইওভার উইথ ফিউয়ার্স রেটরিক, মানে হচ্ছে এই যে তারা রিঅ্যাক্ট করছে, রিঅ্যাক্টটা কিভাবে করছে? রিঅ্যাক্টটা করছে ফিউরিয়াস। ফিউরিয়াস মানে হচ্ছে রাগান্বিত, মানে অনেক বেশি ক্রোধ হয়ে গেলে আমরা যেটা বলি না ফিউরিয়াস, সেটাকে আমরা লিখতে পারি। সাউন্ড শোনা যাচ্ছে? যাচ্ছে না কেন? ফিউরিয়াস, রাগান্বিত। ওকে, এই ফিউরিয়াস থেকে এটার কাছাকাছি আরেকটা শব্দ আছে, কনফিউজড না হওয়ার জন্য লিখে দিচ্ছি। এটা হচ্ছে ফিরোসিয়াস, মানে হচ্ছে হিংস্র। কোনো প্রাণী যদি, মানে যেমন টাইগারকে আমরা বলতে পারি ফিরোসিয়াস অ্যানিম্যাল। ফিরোসিয়াস অ্যানিম্যাল মানে হচ্ছে হিংস্র প্রাণী, এভাবে আমরা বলতে পারি। ঠিক আছে, আচ্ছা এবার আসেন। আচ্ছা, অ্যাপারেন্ট স্পেলিংটা মনে হয় আগেরটার মধ্যে একটু ইয়া হয়েছে, এটা অ্যাপারেন্ট এ দেওয়া হবে। হ্যাঁ, ওকে। সো রেটরিক তার মানে রাগান্বিত। রেটরিক শব্দের অর্থ কি? রেটরিক শব্দের অর্থ অনেক কিছু হইতে পারে। একটা অর্থ হচ্ছে অলংকারিক হিসেবে ব্যবহার করা। আমার সাউন্ড শোনা যাচ্ছে না? হইছে। রেটরিক মানে হচ্ছে অলংকারিক অর্থে ব্যবহার করা হয়। আরেকটা হচ্ছে কোনো বক্তব্য যদি, আমার ওই পাশের এন্ড থেকে আরেকজন চালাইতেছে, সে হচ্ছে সবাইকে মিউট করতে গিয়ে আমাকেও মিউট করে দিতেছে। আচ্ছা আসেন, রেটরিক, রেটরিক মানে হচ্ছে আপনার বাগাড়ম্বরপূর্ণ, অর্থাৎ অনেক বেশি বাক্যের মধ্যে যখন অনেক কথা, উত্তপ্ত বাক্য থাকে, এটাকে আমরা রেটরিক বলি। ঠিক আছে, তার মানে হচ্ছে উক্তি অথবা বাক্য অর্থে এটা ব্যবহার করা হয়, উক্তি বা বাক্য। তাহলে এই যে তারা রিয়েকশনটা জানাইছে, কিসের প্রতি রিয়েকশন? অ্যাপারেন্ট ফ্লাইওভারের প্রতি, এই যে উড়াইছে একেবারে প্রকাশ্যে, এটার প্রতি। এবং এটা কিসের মাধ্যমে জানাইছে? ফিউরিয়াস রেটরিকের মাধ্যমে, অর্থাৎ রাগান্বিত বাক্য বিনিময়ের মাধ্যমে তারা এই প্রতিক্রিয়াটা জানাইছে। অর্ডারিং, এবং তারা অর্ডার করছে আর্টিলারি ইউনিট, মানে হচ্ছে আর্টিলারি হচ্ছে
আর্মিদের কয়েকটা ইউনিট থাকে, একটা ইউনিট সবসময় যুদ্ধের জন্য রেডি থাকে, এটা আমরা কামান বা গোলা বারুদ ইউনিট বলতে পারি, কামান। ওকে, আচ্ছা এগুলো আমি কিন্তু আপনাদেরকে পিডিএফ দিয়ে দিব, তারপরে আপনারা এখানে সাথে সাথে যতটুকু পারেন লিখবেন, তাহলে আপনাদের সাথে সাথে প্র্যাকটিস হবে। ওকে, ইউনিটস অ্যাট ইস বর্ডার উইথ সাউথ কোরিয়া, এই যে বর্ডারটা, অ্যাট ইস বর্ডার, বর্ডারে আপনার অর্ডার দিয়েছে আর্টিলারি রেডি থাকতে, এই বর্ডারটা কার সাথে? সাউথ কোরিয়ার সাথে। কেন অর্ডার করছে? টু গেট ফুললি রেডি, পুরোপুরি রেডি থাকার জন্য, টু ওপেন ফায়ার, গুলি চালানোর ক্ষেত্রে। এই রেডির ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, রেডি মানে হচ্ছে ভার্ব আকারে ব্যবহার করা হয়, প্রস্তুত রাখা, প্রস্তুত রাখা বা প্রস্তুত হওয়া এই অর্থে, অথবা শুধু প্রস্তুত অর্থে ব্যবহার হয়, যেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলি আর কি। যেমন আম রেডি, আমি প্রস্তুত, এটা অর্থে ব্যবহার করা হয়। আমরা অন্য অর্থে বলতে পারি প্রস্তুত। সো এটা যে ভার্ব আকারে ব্যবহার করা হয় এই জিনিসটা মাথায় রাখতে হবে আপনাদের, কোনো কোনো ক্ষেত্রে এটা কাজে লাগবে। যেমন আমি এরকম আরো কিছু শব্দ আমাদের কনফিউশন আছে যে ভার্ব হিসেবে ব্যবহার হয় কিনা আমরা জানি না। যেমন ধরেন আপনার রেডির মতন করে আমরা লাস্ট শব্দটা, লাস্ট মানে হচ্ছে দীর্ঘক্ষণ টিকে থাকা, লাস্ট মানে হচ্ছে শেষ। আবার আসেন যেমন নেম, নেম মানে নাম, নেম মানে নাম দেওয়া, এটা ব্যবহার করা হয়। তাছাড়া আপনি সেকেন্ড অর্থটা নিতে পারবেন, সেকেন্ড মানে হচ্ছে দ্বিতীয়, সেকেন্ড মানে হচ্ছে সমর্থন করা, আমি এটা ব্র্যাকেটে লিখেছি টু সাপোর্ট, সমর্থন করা মানে হচ্ছে টু সাপোর্ট। ওকে, এগুলো আমি রিক্যাপ করব, প্রত্যেক ইয়ার পর পরে রিক্যাপ করব, সমস্যা নাই, অনেক ওয়ার্ডের কারণে আপনাদের কনফিউজ হতে পারে, তারপর আমি রিক্যাপ করব। আচ্ছা, তারপরে হোয়াট হ্যাপেন্ড, হ্যাপেন মানে হচ্ছে ঘটা, কোনো কিছু ঘটাকে আমরা বলি হ্যাপেন। ওকে, হ্যাপেন মানে ঘটা। এই হ্যাপেন থেকে আরেকটা শব্দ আছে যে হ্যাপেনিং, হ্যাপেনিং মানে হচ্ছে ঘটনা, ঘটনা, ঘটনা অর্থে আমরা কিন্তু আরো শব্দ ব্যবহার করি, যেমন ইনসিডেন্ট ব্যবহার করি, আমরা অকারেন্স ব্যবহার করি, অকারেন্স মানে ঘটনা। হ্যাঁ, যেমন আই ওয়াজ নট রেডি টু ফেস দিস কাইন্ড অফ হ্যাপেনিং, এই ধরনের ঘটনা দেখার জন্য আমি রেডি ছিলাম না। হ্যাঁ, আই ওয়াজ নট রেডি টু ফেস দিস কাইন্ড অফ অকারেন্স, দিস কাইন্ড অফ ইনসিডেন্ট, দিস কাইন্ড অফ হ্যাপেনিং, এই ধরনের ঘটনা ফেস করার জন্য আমি কি করেছিলাম? রেডি ছিলাম না। আচ্ছা, ফেস যেহেতু শব্দটা আসছেই, ফেস মানে দেখা অথবা মোকাবেলা করার অর্থে ব্যবহার করা হয়। ফেসের সাথে মিল রেখে আপনারা আরো কয়েকটা শব্দ দেখে নেন। একটা হচ্ছে কমব্যাট, কমব্যাট মানে মোকাবেলা করা, যেমন দুর্যোগ মোকাবেলা, শত্রু মোকাবেলা, সব ক্ষেত্রে কমব্যাট ব্যবহার করা হয়। আরেকটা আছে কনফ্রন্ট, কোনো বিপদ, শত্রু হোক যাই হোক, মোকাবেলা করা, কনফ্রন্ট ব্যবহার করা হয়। ঠিক আছে, একটু মাথায় রাখবেন। আমি জাস্ট এটা লিখে দিচ্ছি বাংলাটা, মোকাবেলা করা। ওকে, সো এটা এন্ড হাউ ওরিং ইজ ইট, এটা কেমনটা, কেমন ওরিং, ওরিং মানে হচ্ছে আপনার, আমরা কি বলতে পারি, ওরি শব্দটা জানি না, ওরি মানে হচ্ছে দুশ্চিন্তা, আর এইটার সাথে আমরা সবসময় বলি আম রিলি ওরিড, ওরিড মানে হচ্ছে দুশ্চিন্তাগ্রস্ত অথবা দুশ্চিন্তিত, আমরা এই কথাটা বলি, দুশ্চিন্তিত। ওকে, ওরি। আর ওরি কিন্তু ভার্ব আকারে হয়, দুশ্চিন্তা করা অর্থেও ব্যবহার করা হয়, দুশ্চিন্তা, দুশ্চিন্তা করা। ওকে, এটা মাথায় রাখবেন। আচ্ছা, এবার আসেন এই বাক্যটা তাহলে পুরোটা কি বুঝাইলো, যে পিয়ংইয়ং এই যে সরাসরি খুবই প্রকাশ্য দিবালোকে যেই ফ্লাইওভার হয়েছে, ড্রোন উড়ছে, এটার প্রতি তারা উত্তপ্ত বাক্য বিনিময় বা রাগান্বিত বাক্য বিনিময়ের মাধ্যমে রিয়াকশন দিছে, এবং তাদের আর্টিলারিকে সাউথ কোরিয়ার সাথে যে বর্ডার আছে এই বর্ডারে ফায়ার করার জন্য ফুললি রেডি থাকতে বলছে। এখন এই ঘটনার প্রেক্ষিতে হোয়াট হ্যাপেন্ড, কি ঘটলো, এন্ড হাউ ওরিং ইজ ইট, এটা কতটা দুশ্চিন্তার, এই কথাটা আমাদের কাছে জানতে চেয়েছে। ওকে, আমি একটা কোশ্চেন করতে চাই, সেটা হচ্ছে কেউ একজন আমাকে বলেন অ্যাপারেন্ট অর্থ কি? স্পষ্ট বা প্রকাশ্য, যেটার জন্য আমরা ভিজিবল বলতে পারি,
আমরা বলতে পারি হচ্ছে obvious, আমরা বলতে পারি ক্লিয়ার। হ্যাঁ, আর কি বলতে পারি? আরেকটা শব্দ আমাদের ছিল এখানে, হ্যাঁ এই যে এই জায়গায় ভিজিবল, এভিডেন্ট, ক্লিয়ার, obvious। ওকে, এগুলা। আচ্ছা, এখানে আরেকটা শব্দ খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রাগান্বিত বাক্য বিনিময় করা, ফিউরিয়াস। এটা যারা আইএলটিএস দিবেন তাদের জন্য এই ধরনের ভোকাবুলারি মাস্ট ব্যবহার করা। ফিউরিয়াস, যেটা আমরা অ্যাংরি বলি আর কি, হ্যাঁ অ্যাংরি। এই ফিউরিয়াসের সাথে কনফিউজিং আছে ফেরোসিয়াস, মানে হচ্ছে হিংস্র, হিংস্র। ওকে, আচ্ছা এইটা হচ্ছে ছবিটা ছিল, ছবিটার আন্ডারে একটা হেডিং ছিল এই জায়গায় যে পিপল ওয়াচ দ্য নিউজ। পিপল কি করতেছে? নিউজটা দেখতেছে। একটা স্টেশন ইন সিউল, সিউলে স্টেশনে দেখতেছে অন সানডে। অন কেন ব্যবহার করা হয়েছে? আপনার বার তারিখের আগে আমরা মুখস্থ করি যে অন ব্যবহার করা হয় বার এবং তারিখের আগে, যেমন অন সানডে, অন মানডে। আর তারিখের ক্ষেত্রে যেটা আমি বললাম 1 জানুয়ারি, তাহলে অন 1 জানুয়ারি এভাবে ব্যবহার করা হয়। আচ্ছা, আফটার নর্থ কোরিয়া থ্রেটেন, এইটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলোকে আমরা ভার্ব বানাই। যেমন ধরেন এই থ্রেটটা দিয়ে ধরি আমরা, থ্রেট মানে হুমকি। এখন আপনি যদি হুমকি দিতে চান বা কেউ আপনাকে হুমকি দেয়, তাহলে এটা তো ভার্ব, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে বলি আপনার থ্রেটেন। থ্রেটেন এরকম আরো আছে। যেমন ধরেন আপনি কোনো, ওয়াইড মানে প্রশস্ত, আপনি এটা বলতে পারবেন হচ্ছে ওয়াইডেন, প্রশস্ত করা, কোনো কিছু ছড়িয়ে দেওয়া এরকম। তারপর ধরেন ফ্যাট অর্থ কি? মোটা, ফ্যাট মোটা, এটাকে আপনি ফ্যাটেন বলতে পারেন। হ্যাঁ, ওই যে গরু মোটা তাজা করণে ফ্যাটেন কিছু ওষুধ আছে, এরকম মোটা তাজা করা। এরকম আরো আছে, যেমন আমরা খুব বেশি শব্দ দেই স্ট্রেংথ। স্ট্রেংথ, স্ট্রেংথকে আমরা জাস্ট লাস্টে কি যোগ করব? কি যোগ করতেছি এখানে দেখেন তো, ইএন যুক্ত করতেছি। তাহলে স্ট্রেংথের ক্ষেত্রে কি হবে? স্ট্রেংথেন, স্ট্রেংথেন। এরকম অসংখ্য আছে, যেমন ব্রড, ব্রড হবে হচ্ছে ব্রডেন। কোনো কিছু সাদা করা, হোয়াইট হবে হচ্ছে হোয়াইটেন। কোনো কিছু কালো করা, ব্ল্যাকেন, ব্ল্যাকেন। কোনো কিছু লাল করা, রেডেন। এগুলো সব ভার্ব আকারে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? সো এই থ্রেটেন শব্দটা এইভাবেই ভার্বের 2 নাম্বার ফর্মে ব্যবহার করেছে। আ হরিবল ডিজাস্টার, হরিবল মানে হচ্ছে আপনার ভয়ানক, হরিবল মানে হচ্ছে ভয়ানক। হরিবল মানে ভয়ানক। ওকে, আচ্ছা। আর ডিজাস্টার শব্দটা আছে, ডিজাস্টার মানে বিপর্যয়, বিপর্যয়। তাহলে আমাদের এই জায়গাটার অর্থ কি দাঁড়াইতেছে? যে আফটার নর্থ কোরিয়া, নর্থ কোরিয়া থ্রেটেন করছে, হুমকি দিয়েছিল, আ হরিবল ডিজাস্টার, একটা ভয়ানক বিপর্যয়ের হুমকি দিছে, ওভার দ্য এলিজড ফ্লাইট অফ সাউথ কোরিয়া ড্রোন। সাউথ কোরিয়ার ড্রোনের এলিজ শব্দটা আমি ব্যাখ্যা করবো একটু পরে। এলিজ মানে অভিযুক্ত, এলিজ ফ্লাই অফ সাউথ আফ্রিকা মানে অভিযুক্ত যে ফ্লাইটটা, অর্থাৎ তারা যে অভিযোগ করছে যে হ্যাঁ এটা এটা এই কারণে হয়েছে, এই অভিযুক্ত ফ্লাইটটা ওভার ইজ ক্যাপিটাল, ক্যাপিটালের উপরে, এই কারণে তারা হচ্ছে থ্রেট দিছে। পিয়ন ফটোগ্রাফ, তো আমরা এটা মানে ফটোগ্রাফটা কোথা থেকে কে তুলছে এটা লিখছে লাস্টে। এই জায়গায় আমরা এলিজ শব্দটার একটু আলোচনা করি। এই এলিজ মানে হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অভিযোগ করা, অভিযোগ করা। আর আপনার হচ্ছে আমরা এলিজড বলি, যেমন আমরা এইভাবে বলতে পারি যে এলিজড অথরিটি, অভিযুক্ত কর্তৃপক্ষ, এরকম করে আমরা বলি। এলিজড মানে হচ্ছে অভিযুক্ত। এই ব্যাপারটা আমি একটু এখন ব্যাখ্যা করব যে এটা কেন এইভাবে করে হইল। আরেকটা আছে এলিজডলি, এলিজড সরি এলিজডলি, এলিজডলি মানে হচ্ছে অভিযোগ অনুসারে বা অনুযায়ী, অনুযায়ী। এই যে এলিজডের এইটা একটু আমি ব্যাখ্যা করি। ভার্বের 3 নাম্বার ফর্ম অনেক ক্ষেত্রেই আপনার অ্যাডজেক্টিভের মতন কাজ করে। কিভাবে?
আমি একটু কয়েকটা এক্সাম্পল দিই। আপনারা কি আমাকে শুনতেছেন? বাহ, সবাই অনেক মনোযোগ দিয়ে ক্লাস করতেছেন, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, দেখেন ফলেন ইকোনমি, লেখা স্পষ্ট না? স্পষ্ট, এটা আপনার এন্ডে হয়তো নেটওয়ার্কের সমস্যার কারণে। আচ্ছা, ফলেন ইকোনমি মানে যে অর্থনীতিটা পড়ে গেছে, ফলেন ইকোনমি। এই ফল শব্দটা মূলত হচ্ছে আমরা জানি এইখান থেকে আসছে, ফল, ফেল, ফলেন। ভার্বের 3 নম্বর ফর্ম ব্যবহার করা হয়েছে, অ্যাডজেক্টিভের মতন কাজ করছে। ইকোনমি অর্থনীতি সম্পর্কে একটা তথ্য দিছে। কেমন তথ্য? অর্থনীতিটা পড়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, এরকম। আবার ধরেন কেউ প্রেমের ছেঁকা খাইলে আমরা বলি ব্রোকেন হার্ট। কেউ যদি প্রেমের ছেঁকা খায় বা বিচ্ছেদ হয় কোনো কারণে, আমরা বলি ব্রোকেন হার্ট। দেখেন ব্রেক, ব্রোক, ব্রোকেন। আমরা ব্রেক মানে কি? ভেঙে যাওয়া, ব্রেক। এটা থেকে 2 নাম্বার ফর্ম হচ্ছে ব্রোক, তারপর 3 নাম্বার ব্রোকেন। তো ভার্বের 3 নাম্বার ফর্ম এরকম করে আপনার অ্যাডজেক্টিভের মতো কাজ করে। যেমন ধরেন কোন একটা ডকুমেন্ট, আমরা অনেক সময় বলি না লিখিত ডকুমেন্ট, তো লিখিত ডকুমেন্টটা কিভাবে হয়? রিটেন ডকুমেন্ট। তারপর ধরেন কোন ডকুমেন্ট, কোন একটা প্রোগ্রাম অনেক বেশি সুসংগঠিত, আমরা বলি ওয়েল অর্গানাইজড প্রোগ্রাম। ওয়েল অর্গানাইজড প্রোগ্রাম, ওকে। প্রোগ্রাম বানান কিন্তু দুইটা আছে, আপনারা অনেক সময় কনফিউজ হইতে পারেন। প্রোগ্রাম একটা শুধু এম দিয়ে, আবার আরেকটা হচ্ছে MME প্রোগ্রাম। আমি শুধু এম দিয়ে লিখছি, এটাও প্রোগ্রাম বানানো হয়। তাহলে আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম, ভার্বের 3 নম্বর ফর্ম অ্যাডজেক্টিভের মতন কাজ করে। এই যেমন ফলেন ইকোনমি, ব্রোকেন হার্ট, রিটেন ডকুমেন্ট অথবা রিটেন স্টেটমেন্ট, ওয়েল অর্গানাইজড প্রোগ্রাম, এরকম। সো এই এলিজটা হচ্ছে এভাবে করে ব্যবহার করা হয়েছে। এই যে ভার্বের 3 নম্বর ফর্ম এলিজড মানে অভিযুক্ত, আর এলিজ মানে হচ্ছে অভিযোগ করা। জি বলেন। ও হ্যাঁ, আচ্ছা, এটা ভুলে গেছি, এলিগেশন হবে। এলিগেশন মানে হচ্ছে অভিযোগ, ওকে। আচ্ছা, এগুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে, প্যারা নাই। তাহলে এইখান থেকে মূলত আমার বাক্যটা, আমার মূল প্যাসেজটা শুরু হয়েছে। নর্থ কোরিয়া হ্যাজ অ্যাকিউজ সাউথ কোরিয়া অফ সেন্ডিং, পাঠানোর ক্ষেত্রে ড্রোনস ওভার ইটস ক্যাপিটাল পিয়ংইয়ং টু ড্রপ লিফলেট। লিফলেট মানে আমরা তো বুঝি, লিফলেট বানানটা একটু খেয়াল করে রাখেন। লিফ মানে পাতা অর্থে যেটা আমরা ব্যবহার করি, এই লিফের প্লুরাল ফর্ম আমরা ব্যবহার করি হচ্ছে লিভস। এখানে আবার কনফিউজ হওয়ার কিছু নাই, লিভ অর্থ আবার ত্যাগ করা। এই লিভ অর্থ ত্যাগ করা, লিফ অর্থ পাতা, পাতার প্লুরাল ফর্ম আবার লিভস, ওকে। আর লিফলেট মানে হচ্ছে ওই যে প্রচারপত্রগুলো আমরা বিলি করে না, এটাকে লিফলেট বলা হয়। ড্রপ মানে ফেলা, অর্থাৎ নর্থ কোরিয়া বলতেছে সাউথ কোরিয়া ড্রোন পাঠানোর মাধ্যমে তারা হচ্ছে কি ড্রপ করছে? লিফলেট ড্রপ করছে, ক্রিটিক্যাল, সমালোচনামূলক লিফলেট। এটার ক্রিটিক্যালটা আগে হওয়ার কথা ছিল, টু ড্রপ ক্রিটিক্যাল, আমি একটু খেয়াল করি, ক্রিটিক্যাল লিফলেট এইভাবে হওয়ার কথা ছিল, টু ড্রপ ক্রিটিক্যাল লিফলেট। এখন এটা হয় নাই, না হয়ে এটা ভিন্নভাবে লেখছে লিফলেট ক্রিটিক্যাল। ক্রিটিক্যাল অফ, কার ক্রিটিক্যাল? সমালোচনা কার? লিডার কিম জন উন, ওকে। লিডার শব্দটার একটু ব্যাখ্যা আমি আসবো একটু পরে। না কেন? আচ্ছা, ক্রিটিক্যাল দুইভাবে ইউজ করা হয়। দুইভাবে বলতে ধরেন একটা হচ্ছে জরুরি অর্থে ব্যবহার করা হয়, আর্জেন্ট, আরেকটা হচ্ছে ক্রিটিক্যাল মানে সমালোচনামূলক। এই জন্য এটা লিফলেট, যে লিফলেট ছিল ক্রিটিক্যাল, সমালোচনামূলক। এটার ক্ষেত্রে একটা ব্যাখ্যা আমার কাছে, তাহলে কি দেখা যাবে কি আমাদের অর্থ বুঝে কি করতে হবে কিনা, কোনটাতে সমালোচনা বা কোনটাতে অন্য কিছু, এটা তো সিচুয়েশন বুঝে অর্থ নির্ণয় হয়ে যাবে। আর যদি এটা এমন হইতো যে জরুরি বুঝাইতো, তাহলে কিন্তু এটা আগেই বসতো, ক্রিটিক্যাল লিফলেট এরকম হইতো, ঠিক আছে। আরেকটা ব্যাপার হচ্ছে অনেক সময় দেখবে, হ্যাঁ,
আবার অনেক সময় দেখবেন যে আমরা ন্যাচারালি ধরেন এই যে ভার্বের 3 নাম্বার ফর্ম, যেমন কনসার্ন ভার্বের 3 নাম্বার ফর্ম হচ্ছে কনসার্ন। হ্যাঁ, কনসার্ন অথরিটি না হয়ে আমি একটু এই জায়গায় লিখি কনসার্ন অথরিটি, এইভাবে না লিখে দেখবেন যে পত্রিকা লিখে অথরিটি কনসার্ন, অর্থাৎ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বোঝাইতে দ্য অথরিটি কনসার্ন ব্যবহার করা হয়। এখানে কি এবার বলতে মানে অথরিটি মানে এখানে সরি ক্রিটিক্যাল মানে অফ লিডার দ্যাট হচ্ছে লিডারের সমালোচনামূলক আর কি এইটা। হ্যাঁ এটা কি বললাম হ্যাঁ, এটাই বলতেছি আমি। আচ্ছা আসেন, এখন এই জায়গায় লিডার সম্পর্কে একটু তথ্য দিই। এটা মূলত লিড থেকে লিডারটা আসছে, আমরা এটা অনেকেই জানি। লিড মানে পরিচালিত করা, সামনে থেকে নেতৃত্ব দেওয়া। এটার পাস্ট ফর্ম হচ্ছে লেড, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে লেড। লিডারের ক্ষেত্রে আপনি অন্য কিছু শব্দ বলতে শুধুমাত্র আছে ক্যাপ্টেন ব্যবহার করতে পারবেন, অথবা কমান্ডার ব্যবহার করতে পারবেন, কমান্ডার এইটা। আর কাছাকাছি একই রকম না, কিন্তু প্রায় কাছাকাছি পায়োনিয়ার ব্যবহার করতে পারবেন। পায়োনিয়ার মানে হচ্ছে আপনার পুরোপুরি লিডার না, যে এটা সবার আগে করছে সেটাকে পায়োনিয়ার বলা হয়। ভাই উদ্যোক্তা বোঝায় না পায়োনিয়ারটা? না, উদ্যোক্তা বলতে প্রথম আগে যে করছে তাকে পায়োনিয়ার বলা হয়। এটার সাথে আরো বলতে পারেন আপনি পায়োনিয়ার সাথে মিল করে ফোর রানার। পায়োনিয়ার আর ফাউন্ডার হ্যাঁ সেম বলা যেতে পারে, কাছাকাছি মিল আছে এগুলা। আরেকটা বলতে পারি আমরা প্রিকারসর। হ্যাঁ, হারবিঙ্গার আছে আরেকটা, হারবিঙ্গার স্পেলিংটা হচ্ছে এরকম মনে হয়, দাঁড়ান, না এইভাবে মনে হয় না, হারবিঙ্গার সম্ভবত। ভুল হলে একটু চেক করতে হবে, মাঝে মাঝে স্পেলিং নিয়ে একটু ইয়া হইতে পারে। এটা আমি তারপরে ইয়াতে রাখলাম। তো আমরা দেখেন লিডার থেকে আসছি ক্যাপ্টেন, কমান্ডার অথবা পায়োনিয়ার, ফোর রানার, প্রিকারসর। এগুলো আমরা ফোর রানার, ফোর মানে কিন্তু আপনার সামনে, আমরা ফোর হেড বলি না কপাল বুঝাইতে, ফোর হেড, হেডের সামনের অংশ, হ্যাঁ আগের অংশ, অগ্রভাগ, অগ্রভাগ এরকম। আচ্ছা হ্যাঁ, অগ্রদূত বলা হয় মূলত, বাংলার মূল অর্থ হচ্ছে অগ্রদূত। আচ্ছা আসেন তাহলে, হ্যাঁ আপনারা একটু চুপ যান। আচ্ছা আসেন এখন এখানে স্যারকে বলতে দেন ভাই, আমরা পরে কথা বলি। আচ্ছা বুঝতেছি না ভাই, এইভাবে ইন্টারাপ্ট করতেছেন কেন? হ্যাঁ হ্যাঁ সেটাই আমিও বলতে চাচ্ছিলাম। এখন এইভাবে যদি সবাই একসাথে কথা বলে তাহলে স্যার ভালো হয়েছে না আসলে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আসলেই বলে বলে আবার ইন্টারাপ্ট করার দরকার নাই, সবাই চুপ যান। না এটা আসলে বিরক্তিকর খুব লাগে সবার জন্য, এটা আসলে আচ্ছা সবাই শুনেন, সবাই সাইলেন্ট। মিউট করলে ঠিক অবশ্যই। আচ্ছা এবার চুপ যান, আমি বলি শুনেন। ধরেন আপনারা কিছু এক্সট্রা ওয়ার্ড অ্যাড করতে চান, ওটা অ্যাড করার দরকার নাই, আমি যেটা শিখে দিছি এটাই শিখতে থাকেন। কারণ লিঙ্ক করতে গেলে হ্যাঁ চাইলে কমেন্টে লিখে দেন, আমি কমেন্ট সরাসরি আমার এখানে দেখা যাচ্ছে, আমি চেক করব, চেষ্টা করব। তবে লিঙ্ক করতে গেলে অনেক কিছু লিঙ্ক করা যায়, যেমন আমি ফোর রানার থেকে ফোরে আসছি, ফোর থেকে আবার ফোর হেডে গেছি, এবার হেড থেকে আবার অন্য কিছুতে যাইতে পারবো। তো ওয়ার্ডের শেষ নাই, আমি যেগুলো সিরিয়ালে আগাচ্ছি এগুলো আগাইতে থাকি, বুঝাইতে থাকি, এগুলো পড়তে থাকেন, তাইলে দেখবেন ক্লাস কোর্স শেষে আপনি আপনি এই ভোকাবুলারিটা কোথায় পাবো? আপনি কি কোনো চার্ট দিবেন যে আমাদের তো অনেক কিছু চিনে দিবে। আমি এইখানে যেগুলো লিখতেছি এটার পিডিএফ আপনারা পেয়ে যাবেন। আমি তো কিছু মোছাইতেছি না, আমার শুরু থেকে সব লেখা আছে, এই সেম জিনিসটাই পিডিএফ পাবেন, সমস্যা নাই। ওকে থ্যাংক ইউ। আচ্ছা যেখানে ছিলাম, আসলে তো ভাই ক্লাস রেকর্ড আছে, ওখান থেকে পড়ে দেখে নিতে। হ্যাঁ না পিডিএফটা দিয়ে দিব, সমস্যা নাই, ডিজিটাল বোর্ডে ক্লাস নিতেছি তো। তাহলে দেখেন এখানে কি হইলো ব্যাপারটা, যে এই কিম জং উন যে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট, যার হেয়ার কাট তার জনগণও দিতে পারে না, এরকম একজন স্বৈরাচারী লোক, এই লোকের সমালোচনামূলক যে লিফলেট হচ্ছে
ড্রপ করা হয়েছে ড্রোনের মাধ্যমে, এইটা হচ্ছে নর্থ কোরিয়া ক্লেম করছে। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন উই লুক এট মানে হচ্ছে কি তাকানো বা কোনো কিছু দেখা, অবজার্ভ করা, আমরা এটাকে বলি লুক এট। এখানে আমরা আর দুইটা শব্দ একসাথে যোগ করতেছি, একটা হচ্ছে লুক ফর মানে হচ্ছে খোঁজা। আর আপনি যদি কাউকে খুঁজতেছেন আশেপাশে বা যে কোনো কিছু চাইতে চান, এগুলোর ক্ষেত্রে লুক ফর ব্যবহার করা হয়। কিন্তু ডিকশনারিতে যদি আপনি ভোকাবুলারি খুঁজেন, সেটার ক্ষেত্রে লুক আপ বলা হয়। লুক আপ এগুলো সবগুলো বাংলা লিখতে গেলে আমার আসলে অনেক দেরি হয়ে যাবে, আপনারা বেশি ভোকাবুলারি শিখতে পারবেন না। এই ক্লাস রেকর্ডটা বারবার দেখবেন, তাইলেই হবে। তাহলে লুক এট মানে হচ্ছে দেখা, তাকানো, খোঁজা, এরকম হতে পারে। লুক ফর মূলত হচ্ছে খোঁজা অর্থে ব্যবহার করা হয়, দেখা বা তাকানো অর্থে লুক এট। হ্যাঁ, আমরা বলি না লুক এট দিস পিকচারটার দিকে একটু দেখো, এরকম, বা আপনাকে অবজার্ভ করতে বলতেছে। লুক এট দ্য রিজনস বিহাইন্ড, রিজন মানে হচ্ছে কারণ, হ্যাঁ, রিজন, বিহাইন্ড মানে হচ্ছে পেছনে। দ্য নর্থ রিয়াকশন মানে নর্থ কোরিয়ানের রিয়াকশনটা আমরা একটু লিখে আসছি, প্রতিক্রিয়া বোঝাইতে। রিয়াকশন কি কারণে, এটার জন্য খুঁজতেছে এরা। উই লুক এট আমরা অবজার্ভ করতেছি, দেখতেছি, দ্য রিজনস কারণগুলা কি, বিহাইন্ড দ্য নর্থ রিয়াকশন নর্থের রিয়াকশনের পেছনে। এখানে দেখেন একটা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা হয়েছে, এটা আমরা বেসিক্যালি ব্যবহার করি, আমরা অনেকেই হয়তো জানি, তারপর আমি একটু বলে দেই। ধরেন আমি বললাম যে ধরেন করিমের আইডিয়া, তাহলে আমি কি বলবো, করিমস আইডিয়া। এই যে করিমের বললাম, মের, এই রয়ের জন্য হচ্ছে আমি এটা ব্যবহার করছি। তাহলে নর্থ রিয়াকশন মানে নর্থ বলতে নর্থ কোরিয়া বোঝাইছে, নর্থ কোরিয়ার এই যে আর রটা লাস্টে, এটার জন্য অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করছে এই জায়গায়। ঠিক আছে, মাথায় রাখবেন। সো এইটা ফ্রম, এই যে দেখেন একটু আগে বলছিলাম রেডিটাকে ভার্ব হিসেবে ব্যবহার করা যায়, এই জায়গায় ওরা ভার্ব হিসেবে ব্যবহার করছে। কিভাবে বুঝলাম ভার্ব হিসেবে ব্যবহার করছে, যদি এটা নাউন বলতো তাহলে তো রেডি ব্যবহার করতে পারতো, কিন্তু সরি নাউন বলতে অ্যাডজেক্টিভ প্রস্তুত, এখন এটা ফ্রম ব্যবহার করছে। আমরা জানি প্রেপোজিশনের পরে যদি কোনো ভার্ব আসে সেটাকে আইএনজি করতে হয়, তাহলে ফ্রম রেডিং প্রস্তুতি রাখার থেকে, আর্টিলারি ইউনিট টু ফায়ার মানে ফায়ার, এখানে ফায়ার কিন্তু ভার্ব, ফায়ার মানে গুলি চালানো, ওকে, আর্টিলারি ইউনিটকে রেডি রাখা থেকে, অ্যাক্রস দ্য বর্ডার মানে বর্ডার জুড়ে, অ্যাক্রস বলতে জুড়ে বোঝায়, আমরা বলি না সারা বিশ্বে, তাহলে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড বলি আমরা সারা বিশ্বে বোঝাইতে, এরকম বর্ডার জুড়ে বা বিশ্ব জুড়ে এগুলো বোঝাইতে অ্যাক্রস ব্যবহার করা হয়। অ্যান্ড প্রিপেয়ারিং, একটু খেয়াল করেন, একটা যে ভালো জিনিস খেয়াল করবেন এই জায়গায়, এন্ডের আগে দুইটা ভার্ব আছে, একটা হচ্ছে রেডি আর একটা হচ্ছে প্রিপেয়ার। এই দুইটা ভার্বকে, এই ফ্রম যে প্রিপোজিশনটা আছে ও দুইটা ভার্বকে নিছে, ফ্রম রেডিং ফ্রম প্রিপেয়ারিং, দুই জায়গায় ফ্রম রেডিং ফ্রম প্রিপেয়ারিং দেওয়া লাগে না, এটা একটা রাইটিং স্টাইল, মাথায় রাখবেন। ফ্রম প্রিপেয়ারিং টু ব্লু আপ, তারপর ব্লু আপ মানে হচ্ছে উড়িয়ে দেওয়া, এটা সম্পর্কে আমরা কয়েকটা ফ্রেজ শিখবো এখন। প্রিপেয়ারিং টু ব্লু আপ রোডস লিঙ্কিং দ্য টু কান্ট্রিজ, দুইটা কান্ট্রিকে সংযুক্ত করছে যেই রাস্তাগুলা, এই রাস্তাকে কি করে দিবে, একেবারে উড়াইয়া দিবে। এত মেসেজ কি এখানে, কারো প্রশ্ন থাকলে শেষে করেন, এন্টারটেনমেন্ট বাই কাইন্ডলি নোটিফিকেশনটা অফ করেন। নোটিফিকেশনটা আজকে আপাতত মনে পসিবল হচ্ছে না, আজকে একটু কষ্ট করেন, আপনি পরবর্তীতে হয়ে যাবে, ঠিক আছে, নেক্সট ক্লাসে হয়ে যাবে। আচ্ছা ওকে ফাইন, আমরা তাহলে একটু খেয়াল করি, আমরা ব্লু আপ যেটা বললাম, ব্লু আপ মানে কি উড়িয়ে দেওয়া। উড়িয়ে দেওয়া, ওকে। এখন আপনার এই ব্লু আপ নিয়ে অনেকগুলা ফ্রেজ, কাছাকাছি ব্লু দিয়ে শুরু হয় এরকম অনেকগুলা ফ্রেজ আছে, ওকে। এগুলা ধরেন আপনার হইতে পারে ব্লু ওভার হইতে পারে, ব্লু ওভার, তারপরে হইতে পারে ব্লু এওয়ে হইতে পারে এরকম। আচ্ছা ব্লু ওভার মানে হচ্ছে আপনার কোনো কিছু যখন আপনি এই কি বলে এই
শেষ হয়ে যাওয়া বা হচ্ছে ভুলে যাওয়া, এগুলোর ক্ষেত্রে আমরা ব্লু ওভার ব্যবহার করি। আমি একটু লিখে দিই, শেষ হয়ে যাওয়া বা ভুলে যাওয়ার ক্ষেত্রে ব্লু ওভার, অর্থাৎ আপনার মাইন্ড থেকে যখন এটা ব্লু ওভার হয়ে যায়, আমরা বলি মাইন্ড থেকে এটা দূর হয়ে গেছে, ভুলে গেছেন, এটার অর্থে ব্যবহার করা হয় ভুলে যাওয়া। আচ্ছা, এখন খেয়াল করেন যে আপনার ব্লু ওয়ে, ব্লু ওয়ে ক্ষেত্রে এ ওয়ে দ্বারা আমরা বুঝতে পারতেছি ধরেন বাতাসে কোনো কিছু উড়ে যাওয়া, এটার ক্ষেত্রে আমরা বলতে পারি ব্লু ওয়ে। ওকে, ধরেন বাতাসে কি উড়ে যাওয়াই দেই আমরা। ও, এটা কিন্তু আরেকটা আছে, ব্লু আপ মানে হচ্ছে উড়িয়ে, হ্যাঁ উড়িয়ে, ঠিক আছে, উড়ে যাওয়া অথবা প্রভাবিত করা কাউকে, প্রভাবিত করা। ওকে, তাহলে প্রভাবিত করা। আরেকটা খুব প্রায় সময় আমরা ব্যবহার করি, এটা আমাদের দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি যেগুলো আমরা ব্যবহার করি তার মধ্যে ব্লু আপ সবচেয়ে বেশি ব্যবহার করি এবং ব্লু ওয়েও ব্যবহার করি। আর হচ্ছে এখন যেটা লিখবো সেটা হচ্ছে ব্লু আউট। ব্লু আউট হচ্ছে নিভিয়ে দেওয়া। যেমন আমরা মোমবাতি বা কোনো কিছু নিভাই দেই না, এটাকে বলা হয় আপনার। আচ্ছা, এটার সাথে অবশ্য আরেকটা জিনিস মিল আছে ব্লু আউটের সাথে, পুট আউট। পুট আউট মানে কি? নিভিয়ে দেওয়া না? পুট আউট মানে হচ্ছে আপনার মোমবাতি, আগুন এগুলো নিভাই দেওয়াকে বলা হয় পুট আউট। সেম গোজ টু ব্লু আউট। ধরুন আমি বললাম যে সে মোমবাতিটা নিভাই দিছে, তাহলে হি ব্লিউ আউট দ্য ক্যান্ডেল, এরকম বলতে পারি। পুট আউটও সেম জিনিস। পুট আউটের সাথে আরেকটা যেহেতু কথা আলোচনা আসছে, আমরা আলোচনা করি পুট অফ। পুট অফ মানে হচ্ছে কোনো কিছু কি করা, কেউ একজন বলতে পারবেন? পারার কথা। এছাড়া আর কিছু নাই। পুট অফ মানে কোনো কিছু বিলম্বিত করা, ডিলে করা, মুলতুবি ঘোষণা করা। হ্যাঁ, আর হচ্ছে মৌজা টোজা কোনো কিছু খুলে রাখা। টেক অফ, বুঝি নাই। না, টেক অফের ক্ষেত্রে আবার টেক অফ এই অর্থে ব্যবহার করা হয় কিনা আমি জানি না। টেক অফ মূলত ব্যবহার করা হয় আপনার ওই বিমান উড্ডয়ন করার ক্ষেত্রে। আর কাপড় চোপড় বা কোনো কিছু খোলার অর্থে আপাতত মাথায় আসতেছে না। ঠিক আছে, আচ্ছা। আর খোলা অর্থে হচ্ছে পুট অফ, আর পরিধান অর্থে কি হবে? পুট অন। পরিধান অর্থে পুট অন। ওকে, হ্যাঁ, ব্লু অফ একটা থাকতে পারে, কিন্তু ব্লু, হ্যাঁ, কোনো কিছু ওই যে ইয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়, কলকারখানার কোনো কিছু ধোয়া টোয়ার ক্ষেত্রে। হ্যাঁ, ব্লু অফ, নির্গত হওয়া। ওকে, ফাইন। অনেকই আছে, সব শব্দ সবসময় মাথায় আসবে না, দিস ভেরি ন্যাচারাল। আচ্ছা, আসেন আমরা এখান থেকে আসি। এই পানিটা নিয়ে দেয় না তোমাকে। ওকে, আচ্ছা, তাহলে এখন হোয়াট ইজ হ্যাপেন। হ্যাপেন মানে কি বলছিলাম? যারা কম পারেন তারা বলেন। ঘটনা না। আচ্ছা, হয়েছে, থাক। ঘটনা মানে হচ্ছে হ্যাপেনিং। হ্যাঁ, আচ্ছা থাক, আর কিছু বলা লাগবে না। এটা হচ্ছে মেইন ভার্ব, এটা হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্মে এখানে ব্যবহার করা হয়েছে, কারণ হ্যাজ আছে আমরা জানি, এই কারণে হ্যাজ হ্যাপেন্ড মানে কি ঘটেছিল এটা জানতে চাইছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমরা এই জায়গায় অ্যাড করে দিই। এখানে আপনার ব্লু আপ এট, আমরা ব্লু দিয়ে কি কি পাইলাম? ব্লু অফ মানে নির্গত হওয়া, ব্লু আপ মানে উড়িয়ে দেওয়া,
ব্লু ওভার মানে হচ্ছে কোনো কিছু শেষ হয়ে যাওয়া, ভুলে যাওয়া। ব্লু এ বাতাসে উড়ে যাওয়া, যেমন ঘর বাড়ি বাতাসে উড়া যায়, চালা টিনের চাল উড়া যায়, ওইটা। ব্লু আউট নিভিয়ে দেওয়া। আর ব্লু আপেট মানে হচ্ছে আপনার কারো প্রতি যখন রাগান্বিত থাকে কেউ, মানে রাগারাগি করে, ধমক দেয়, হঠাৎ করে রেগে যায়, হ্যাঁ, এটাকে আমরা বলি হচ্ছে ব্লু আপ অ্যাট। এটাকে আমরা বলতে পারি রেগে যাওয়া, রেগে যাওয়া বা ধমক দেওয়া, ধমক দেওয়া। ওকে, এইভাবে করে আমরা করতে পারি। ওকে ফাইন, এবার আমরা যাব হচ্ছে পরবর্তী বাক্যের অংশটুকু। দেখেন কি বলছে, কই, নর্থ কোরিয়া হ্যাজ থ্রেটেন নিয়ে আগেই আলোচনা করছি। তারা কি করছে, হুমকি দিয়েছে টু লঞ্চ মিলিটারি স্ট্রাইক। স্ট্রাইক মানে হচ্ছে আপনার আঘাত, আক্রমণ, এটা বোঝায়, আঘাত অথবা আক্রমণ। এই লঞ্চের ব্যাপারটা একটু মাথায় রাখেন। আমরা যেই বরিশাল চাঁদপুরে যারা লঞ্চে ওঠেন, এই লঞ্চ বানান আর ওই বানান একেবারেই সেম, কিন্তু এখানে লঞ্চ বোঝায় না, এখানে লঞ্চ মানে যাত্রা করা বা শুরু করা কোনো কিছু। স্টার্ট বলতে পারি, ইন্ট্রোডিউস বলতে পারি, ইনিশিয়েট বলতে পারি। আমি একটু লিখে দিই এটা। লঞ্চ শুরু করা, যেটার জন্য আমরা বলতে পারি হচ্ছে ইন্ট্রোডিউস, কোনো কিছু ইন্ট্রোডিউস করা, অথবা আমরা বলতে পারি স্টার্ট বলতে পারি। আরেকটা আছে বিগিন করা, মানে যাত্রা বা শুরু করা। আরও আছে সেট অফ আছে, তারপরে আপনার হ্যাঁ কমেন্স, তারপর হ্যাঁ কিক অফ আছে। আর বলা লাগবে না, থাক, এত বেশি শেখা লাগবে না। আরেকটা আমার মাথায় ইনিশিয়েট, কোনো কিছু উদ্যোগ গ্রহণ করা, যাত্রা করা, এটা ওদের ব্যবহার করা হয়। এখানে আপনারা লাঞ্চের সাথে গোলাই ফেলতে পারেন। আমরা যে দুপুরের খাবার খাই, লাঞ্চের আর এটার মধ্যে পার্থক্য হচ্ছে এ নাই, এটাতে এ নাই, এটাতে এ আছে, দুইটার পার্থক্য হচ্ছে এটাই। তাহলে মিলিটারি স্ট্রাইক, ও আরেকটা সুন্দর জিনিস, স্ট্রাইক মানে আঘাত বা আক্রমণ, কিন্তু আপনার স্ট্রাইক মানে আঘাত বা আক্রমণ, তবে স্ট্রাইকিং মানে বিস্ময়কর, স্ট্রাইকিং মানে বিস্ময়কর। বিস্ময়কর, মাথায় রাখবেন এটা। এগেইনস্ট কার বিরুদ্ধে, সাউথ কোরিয়া। স্ট্রাইক মানে আরেকটা আছে ধর্মঘট, হ্যাঁ ধর্মঘট আকারে ব্যবহার করা হয়, ঠিক আছে। স্ট্রাইকে মনে একটা বাদ পড়ছে, হ্যাঁ। আচ্ছা, এখন একটু খেয়াল করেন কোথায় ছিলাম। হ্যাঁ, আফটার ক্লেমিং, দেখেন আফটারের পরে ক্লেম ভার্বের আইনজি হয়েছে। আফটার ক্লেমিং, দাবি করার পর, নর্থ কোরিয়া থ্রেট দিছে যে মিলিটারি স্ট্রাইক আনবে, মানে মিলিটারি আক্রমণ করবে আপনার সাউথ কোরিয়ার বিপক্ষে। কখন? আফটার ক্লেমিং, দাবি করার পর, দ্যাট যে সাউথ হ্যাড ইউজড, তারা কি করছে, ড্রোন টু ড্রপ লিফলেট ক্রিটিক্যাল অফ দ্য রিজিম অন পিয়ংইয়ং। পিয়ংইয়ং মানে হচ্ছে উত্তর কোরিয়ার যে রাজধানীর কথা বলতেছে। রিজিম মানে কি, শাসন। যেমন আমরা বলি আওয়ামী রিজিম, বিএনপি রিজিম, এরকম বলি। রিজিম মানে শাসন। এই শাসন আবার ওই শাসন না, কিন্তু যে আমরা বাচ্চাদের শাসন করি, এই শাসন মানে ক্ষমতার লাইফ স্প্যানটাকে বলা হয় রিজিম। আমরা এখানে আরেকটা কি যেন আলোচনা করতে চাইছিলাম, ক্লেম। ক্লেম মানে হচ্ছে দাবি করা। দাবি করা ইংলিশ কিন্তু আমরা ডিমান্ডও ব্যবহার করি। ধরেন ক্লেম মানে দাবি করা, আমরা দাবি করা অর্থে ডিমান্ড ব্যবহার করি, কিন্তু এটার মধ্যে পার্থক্য আছে। যেমন আমরা যখন কোনো কিছু ক্লেম করি, তার মানে এটা বোঝায় হচ্ছে আমরা বলতে চাচ্ছি যে আপনার আমি শেষ, কিছুই বলা লাগবে না, আমি শেষ করতেছি, চুপ থাকেন সবাই।
আমি যদি আটকে যাই বা আমি জানতে চাই তখন বলবেন। মানে ক্লেম মানে ধরেন আমি বললাম যে কাউকে বললাম যে এই 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 চুরি করছে, আমি এটা দেখছি, তার মানে আমি এটা ক্লেম করছি, ওই অর্থে ক্লেম ব্যবহার করা হয়। ঠিক আছে। আর ডিমান্ড মানে চাওয়া, কারো কাছে ওয়ান্ট হিসেবে বা আস্ক হিসেবে ব্যবহার করি আমরা। আস্ক মানে কিন্তু কোয়েশ্চেন না সব সময়, আস্ক মানে জিজ্ঞাসা করা, আস্ক মানে হচ্ছে আপনার চাওয়া। যেমন আই উইল আস্ক সাম মানি ফ্রম মাই ফাদার, আমার বাবা থেকে কিছু টাকা চাইবো, তাহলে আই উইল আস্ক সাম মানি, আমি কিছু টাকা চাইবো ফ্রম মাই ফাদার, আমার বাবা থেকে। আস্ক মানে হচ্ছে ওয়ান্ট অর্থে ব্যবহার করা হয়। সো ডিমান্ডটা হচ্ছে সেম জিনিস। ডিমান্ড কিন্তু আবার চাহিদা অর্থে আমরা এটা সবাই জানি, ডিমান্ড সাপ্লাইয়ের ক্ষেত্রে চাহিদা। সো ভ্যারাইটি অর্থ আছে, এটা সিচুয়েশন ভেদে অর্থ চেঞ্জ হবে আর কি। তাহলে এখন দেখেন, তারা যখন নর্থ কোরিয়া যখন ক্লেম করছে যে সাউথ কোরিয়া ড্রোন দিয়ে হচ্ছে গিয়ে পিয়ংইয়ং এর যে শাসন ব্যবস্থা এটা সম্পর্কে সমালোচনা করার লিফলেট ফালাইছে, তখন নর্থ কোরিয়া থ্রেট দিছে যে আমরা মিলিটারি স্ট্রাইক হচ্ছে কি করব, লঞ্চ করব। নর্থ কোরিয়ার ফরেন মিনিস্ট্রি, পররাষ্ট্র মন্ত্রণালয়, ফরেন স্পেলিংটা একটু সবাই খেয়াল রাখবেন, FOREIGN, ফরেন, ওকে, এটা মাথায় রাখবেন। ফরেন মিনিস্ট্রি সেইড সাউথ কোরিয়ান ড্রোনস, সাউথ কোরিয়ান ড্রোনটা ক্যারিং করতেছে, ক্যারি করা মানে হচ্ছে বহন করা, কোনো কিছু যখন ক্যারি করে আমরা বলি হচ্ছে বহন করা। ঠিক আছে। আচ্ছা, এইখানে ক্যারি শুনে একটা কথা মনে পড়লো, আপনারা প্রায় সময় ভুল করেন, সেটা হচ্ছে কেরিয়ার বানান। আপনার লাইফের যে কেরিয়ার আমরা বলি, যে কেউ পড়াশোনা করতেছেন এই কেরিয়ার বানানোর জন্য, সেই কেরিয়ার এটা। আরেকটা কেরিয়ার হচ্ছে এই ক্যারি থেকে আসছে, বহন করে নিয়ে যায়, সেটা হচ্ছে কেরিয়ার, CARRIER, কেরিয়ার মানে যে বহন করে নিয়ে যায়। কোন এইটা? এখানে কি হুইচ ইজ ইয়ে আছে না? হ্যাঁ, এখানে মূলত হচ্ছে এই ড্রোনটা সম্পর্কে একটা তথ্য দিছে। এই তথ্য দেওয়ার অনেকগুলো ধরন আছে, এগুলো আজকের ক্লাসে আলোচনা করলে রাত পার হয়ে যাবে। একটা হচ্ছে আমরা রিলেটিভ প্রোনাউন যেমন হুইচ, হোয়াট এগুলো দিয়ে তথ্য দেই, আরেকটা হচ্ছে কমা দিয়ে দেই, হাইফেন দিয়ে দেই, আবার না দিয়েও আইএনজি করে করা যায়। ঠিক আছে, এটা আমরা এখন এই বিষয় নিয়ে আমরা আলোচনায় যাব না। আচ্ছা, ক্যারিং, এই ড্রোনটা ক্যারি করতেছে, হ্যাঁ, হুইচ ইজ ক্যারিং হওয়ার কথা ছিল, বা হুইচ ওয়াজ অতীতকালে হইলে হুইচ ওয়াজ, আর যেখানে হচ্ছে শেষ করি, এখানে যেমন ড্রোনস আছে তাহলে হুইচ আর অথবা হুইচ ওয়ার ক্যারিং। কি বলতে চাচ্ছেন? এই নিয়ম শিখে ইংরেজি পারবেন না। আমার ওটা কি এখানে ব্যবহার করা হয়েছে যেখানে হুইচ বা হুইচ ইজ বা এখানে আমাকে সাইলেন্ট রেখে ক্যারি করা হয়েছে? হ্যাঁ, সাইলেন্ট রেখে করা হয়েছে, এটা তো আমি নিজেও বলতেছি। এগুলোর একটা কোনো কিছু সম্পর্কে তথ্য দেওয়ার বিভিন্ন নিয়ম আছে। তবে আই ওয়ান্ট টু রিকোয়েস্ট অল অফ ইউ যে নাম দিয়ে আমি মাঝে মাঝে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বলতেছি, এগুলো তাও আমার বলা উচিত না। এগুলো মাঝে মাঝে লাগে, কারণ এগুলো আপনার বাক্য গঠনের দরকার আছে। কিন্তু এই যে আপনারা শিখেন অ্যাপোজিশন, তারপরে কানেক্টর, কি যেন ওই যে কি জানি এটা বলে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ, এভাবে করে ইংলিশ শিখলে আজীবন ইংলিশ শিখতে পারবেন না। ঠিক আছে, ইংলিশ শিখবেন সাউন্ডস গেট দিয়ে। এটা আস্তে আস্তে আপনারা আমার মেথডটা ধরে ফেলতে পারবেন যারা নতুন। আর এখানে অনেকেই আছেন আমার ফ্রি হ্যান্ড রাইটিং ব্যাচে আছেন বা অন্যান্য ব্যাচের আছেন না অনেকে, অনেকেই আছেন, তো তারা মোটামুটি আমার মেথডটা সম্পর্কে আইডিয়া আছে। হ্যাঁ, আস্তে আস্তে আপনারাও যারা নতুন তারা পরিচিত হয়ে যাবেন, সমস্যা নাই। ভাইয়া ওইখানে একটা জিনিস স্কিপ করা হয়েছে, ড্রপ লিফলেট ক্রিটিক্যাল অফ সার্ভিসেস, এইখানে ক্রিটিক্যালটা কি রকম ব্যবহার করা হয়েছে? এটা আগে আলোচনা করে আসছি, সেম সেন্টেন্স আগে ছিল তো, সমালোচনাই তো। যেই লিফলেটগুলা রিজিম সম্পর্কে, আগেরটা ছিল লিডার সম্পর্কে সমালোচনা, আর এটা হচ্ছে রিজিম সম্পর্কে সমালোচনা। সেম জিনিসটা আগে আলোচনা করে আসছি, এই জন্য এখন আলোচনা করি নাই। আচ্ছা, প্রোপাগান্ডা ম্যাটেরিয়াল, এই ড্রোনটা ক্যারি করতেছে প্রোপাগান্ডা। আমরা প্রোপাগান্ডা শব্দটা ব্যবহার করি মানে খারাপ অর্থে, প্রচারণা অর্থে, কিন্তু খারাপ। হ্যাঁ, তো প্রোপাগান্ডা হচ্ছে ম্যাটেরিয়াল, যেই ম্যাটেরিয়াল মানে হচ্ছে আমরা বলতে পারি বিষয়বস্তু বা জিনিসপত্র, এটা হচ্ছে প্রচারণামূলক বা প্রচার মাধ্যম বলতে পারি আমরা, এটাও বলতে পারি। এই জিনিসগুলো ক্যারি করতেছে। হ্যাড বিন ডিটেক্টেড, কি করা হয়েছে? ডিটেক্ট করা হয়েছে।
একটু খেয়াল করেন, ডিটেক্ট করা মানে হচ্ছে শনাক্ত করা, শনাক্ত, সম্ভবত এভাবে ভুলে গেছি শনাক্ত মানে শনাক্ত করা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা একটু পরে আপনার কথা শুনতেছি। আমরা একটা শব্দ অনেক বেশি পরিচিত, সেটা হচ্ছে কি বলে, ডিটেকটিভ। ডিটেকটিভ ব্রাঞ্চ বলে না, গোয়েন্দা, এটা এই শব্দ থেকে আসছে, গোয়েন্দা। ডিটেকটিভ মানে হচ্ছে গোয়েন্দা, আর ডিটেক্ট মানে হচ্ছে, হ্যাঁ ডিবি বলে ডিটেকটিভ ব্রাঞ্চ। আচ্ছা তাহলে আপনার ডিটেক্ট মানে হচ্ছে শনাক্ত করা। হ্যাড বিন ডিটেক্টেড, ডিটেক্ট করা হয়েছে অ্যাট নাইট ওভার ক্যাপিটাল, ক্যাপিটাল 3 টাইমস, 3 বার, দিস মান্থ, এই মাসে 3 বার আপনার হচ্ছে এই ধরনের ড্রোন। কোন ড্রোন? যে ড্রোনটা প্রোপাগান্ডা ম্যাটেরিয়াল গ্রহণ করতেছিল, এমন ড্রোন কি করেছে, ডিটেক্ট করা হয়েছে। এটা হচ্ছে আপনার ফরেন মিনিস্ট্রি বলছে। কার ফরেন মিনিস্ট্রি? নর্থের ফরেন মিনিস্ট্রি বলছে যে আমরা এই মাসে 3 বার সাউথ কোরিয়ার ড্রোন, যে ড্রোনগুলা প্রোপাগান্ডা ম্যাটেরিয়াল গ্রহণ করতেছিল, এগুলাকে আমরা ডিটেক্ট করছি আমাদের রাজধানীর আকাশে রাতের বেলায়। ক্যাপিটাল মানে হচ্ছে রাজধানী, পিয়ংইয়ং এর কথা বলতেছে, পিয়ংইয়ং। ক্যাপিটাল ওর তো অনেকগুলো আছে, আমরা যেমন ক্যাপিটাল পানিশমেন্ট দেই। ক্যাপিটাল পানিশমেন্ট মানে কি? মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড মানে সর্বোচ্চ বুঝাইতে ক্যাপিটাল ব্যবহার করা হয়েছে ওই জায়গায়। ক্যাপিটাল মানে আবার মূলধন, মূলধন। ক্যাপিটাল মানে রাজধানী, রাজধানী। ওকে, দেখেন দ্য স্টেট রান, রাষ্ট্রচালিত, নিউজ এজেন্সি রিপোর্টেড, তারা রিপোর্ট করছে, রিপোর্টটা এখানে ভার্ব আকারে ব্যবহার করা হয়েছে। দ্যাট দ্য লিফলেট ওয়ার ফিল্ড উইথ, এই লিফলেটটা পরিপূর্ণ ছিল ইনফ্লেমেটরি রিউমার্স। রিউমার মানে আমরা গুজব, এটা সবাই জানি। রিউমার গুজব, আর ইনফ্লেমেটরি, ইনফ্লেটরি মানে হচ্ছে জ্বালাময়ী, উত্তেজক, এরকম মানে যেটা উত্তেজনা তৈরি করে, হ্যাঁ রক্তে আগুন জ্বালায় দেয় এরকম আর কি, আমরা উত্তেজক বলতে পারি। এই ইনফ্লেমেটরি একেবারে সিমিলার আরেকটা হচ্ছে ইনফ্লেমেশন, যেটা আমরা এক ধরনের রোগ আছে, প্রদাহ রোগ। প্রদাহ রোগ মানে কি? আপনার চামড়ার মধ্যে কারোর কোনো কিছু হইলে এটা সারা শরীরে ছড়াই পড়ে, এরকম একটা রোগ আছে, এটাকে ইনফ্লেমেশন বলা হয়। আর ইনফ্লেটরি মানে হচ্ছে উত্তেজক, জ্বালাময়ী, এরকম আমরা বলতে পারি। তাহলে ইনফ্লেটরি রিউমার, যে রিউমারটা, গুজবটা আপনার কি জ্বালাময়ী, জ্বালা তৈরি করে বা মানুষের মাঝে ক্ষোভ তৈরি করে। অ্যান্ড রাবিশ, রাবিশ মানে মন্দ, বাজে, খারাপ, এরকম। মাঝে মাঝে দেখবেন যে ডোনাল্ড ট্রাম্প বলে রাবিশ, হ্যাঁ রাবিশ, বানানটা একটু খেয়াল রাখবেন। ওয়াইল, যখন দ্য ফরেন মিনিস্ট্রি সেড, ফরেন মিনিস্ট্রি বলছে দ্য ব্রিচ অফ পিয়ংইয়ংস এয়ার স্পেস, এয়ার স্পেস মানে হচ্ছে আকাশ সীমা। আমি ব্রিজ নিয়ে আলোচনায় আসতেছি, একটু ওয়েট। আকাশ সীমা, আকাশ সীমা, দেখেন সেড দ্য ব্রিচ অফ, ব্রিচ মানে হচ্ছে লঙ্ঘন করা, লঙ্ঘন করা। তাহলে আকাশ, এই পিয়ংইয়ং আকাশ সীমা লঙ্ঘন করাটা কুড বি কনসিডার্ড, এটাকে বিবেচনা করা হতে পারে। আমি হতে পারে কেন বললাম? কুড বি হচ্ছে আপনার 3টা অর্থে আমরা বেশিরভাগ সময় ব্যবহার করি। একটা হচ্ছে অতীতকাল, ক্যানের অতীতকাল হিসেবে, সামর্থ্য বা পারা অর্থে। আর দুইটা হচ্ছে, একটা হচ্ছে রিকোয়েস্ট, আর একটা হচ্ছে সম্ভাবনা। এখানে আমার কাছে মনে হচ্ছে সম্ভাবনা হিসেবে ব্যবহার করা হয়েছে। আমরা রিকোয়েস্ট করতে ব্যবহার করি, যেমন কুড ইউ প্লিজ, হ্যাঁ গিভ মি দ্য পেন, আপনি কি আমাকে দয়া করে কলমটা দিবেন, তখন আমরা কুড ব্যবহার করি। এটা ক্যানের অতীতকাল হিসেবে ব্যবহার হয় না তখন। আর মিলিটারি অ্যাটাক, একটা সামরিক অ্যাটাক হিসাবে বিবেচনা করা হবে। মানে ব্যাপারটা হচ্ছে ফরেন মিনিস্ট্রি বলছে যে পিয়ংইয়ংয়ের যে আকাশ সীমা, এই আকাশ সীমা লঙ্ঘনটা, এটাকে আমরা কি হিসাবে বিবেচনা করব? আমরা বিবেচনা করব যে মিলিটারি অ্যাটাক করা হয়েছে আমাদেরকে, এরকম একটা ব্যাপার। মেম্বার জয়েনের ইয়াটা একটু বেশি বিরক্ত করতেছে, এটার জন্য এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আচ্ছা, এটা কালকের মধ্যেই সমাধান করে ফেলবে। একটু খেয়াল করেন, যেটা বলতেছিলাম ব্রিচ, ব্রিচ মানে লঙ্ঘন। এটার ক্ষেত্রে আমরা
আরো শব্দ বলতে পারি, সেটা হচ্ছে ভায়োলেশন। ভায়োলেশন মানে হচ্ছে লঙ্ঘন, যেটার ভার্ব আছে কি ভায়োলেট, লঙ্ঘন করা। ওকে, আচ্ছা, ব্রিচ মানে কিন্তু লঙ্ঘন লঙ্ঘন করা দুইটাই হয়, দুইটাই হয়। আরেকটা শব্দ আছে আমাদের, সেটা হচ্ছে ইনফ্রাকশন, সম্ভবত শব্দটা। ইনফ্রাকশন মানে হচ্ছে আপনার ভায়োলেট করা, কোনো কিছু আপনার লঙ্ঘন করাকে আমরা বলি লঙ্ঘন অর্থে, অর্থাৎ নাউন হিসেবে ব্যবহৃত। ইনফ্রাকশন মানে লঙ্ঘন। এখন আরেকটা জিনিস আলোচনা করতে চাই এখানে, সেটা হচ্ছে ব্রিজ থেকে আপনারা হয়তো অনেকে কনফিউজে, আমরা বিচ বলি না খারাপ অর্থে, দুশ্চরিত্রা বলতে, এটা হচ্ছে সেই বিচ। আচ্ছা আসেন, লঙ্ঘন। আমি ছোটখাটো অনেক কিছু আলোচনার চেষ্টা করতেছি, কারণ এখানে অনেকের বেসিক স্ট্রং করার জন্য আসছেন, মূলত ভোকাবুলারি কোর্স করার উদ্দেশ্য এটা। সেই জন্য আমি রিলেট করে অন্য কিছু আলোচনা করার চেষ্টা করতেছি। ওকে, ইট ইজেন্ট ক্লিয়ার। ইট ইজেন্ট ক্লিয়ার মানে এটা পরিষ্কার না। হোয়াট কাইন্ড অফ ড্রোন দ্য সাউথ, কোন ধরনের ড্রোন সাউথ হচ্ছে, অর পসিবলি এন্টি নর্থ কোরিয়ান অ্যাক্টিভিস্ট, সম্ভবত পসিবলি। পসিবলির ক্ষেত্রে আমরা ব্যবহার করি আরো, সেটা হচ্ছে প্রবাবলি, মেবি, এইভাবে ব্যবহার করি, অথবা আপনার লাইকলিও ব্যবহার করি আমরা, লাইকলি। মূলত এখানে পসিবলির জায়গায় প্রবাবলি মেবি সুইটেবল না, লাইকলি হয়তো সুইটেবল হইতে পারে। হ্যাঁ, এন্টি নর্থ কোরিয়ান অ্যাক্টিভিস্ট, সাউথ অথবা সাউথ কোরিয়া অথবা নর্থ কোরিয়ার বিরোধী কোনো অ্যাক্টিভিস্ট মানে কর্মী, কর্মীরা। এলিজলি ইউজড মানে হচ্ছে ব্যবহার করছে, এলিজলি মানে অভিযোগ অনুসারে, আমরা একটু আগে আলোচনা করে আসছিলাম এটা অনুসারে। সাউথ কোরিয়া ডিফেন্স মিনিস্ট্রি, ডিফেন্স মিনিস্ট্রি মানে হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই মন্ত্রণালয় বাংলাদেশে যেগুলো আছে সেগুলো নিয়ে বাংলায় ইংলিশে কি বলা হয় এটা নিয়ে আপনাদের একটা শীট দিয়ে দিব, ঠিক আছে, সবগুলা মন্ত্রণালয় একসাথে কালেকশন করে। আচ্ছা, ইনিশিয়ালি মানে সে শুরুর দিকে, ইনিশিয়ালি, যেমন ধরেন অনেক সময় বলি না, ইনিশিয়ালি আমি অল্প পরিসরে শুরু করেছিলাম, আস্তে আস্তে এটাকে বড় করছি, মানে শুরুর দিকে, ইনিশিয়ালি, প্রাথমিকভাবে। হ্যাঁ, প্রাথমিকভাবে। এটা না, কি নিয়ে সবই পাবেন। আমি জাস্ট বলছি যে যতটুকু তুলতে পারেন তোলেন, কারণ এটা আপনার প্র্যাকটিস হবে, ঠিক আছে। এগুলা সবই রয়ে গেছে, আমি সুন্দর করে যেমনি আছে এমনি পিডিএফ বানিয়ে দিয়ে দিব। আচ্ছা, তারপরে যেটা বলতেছিলাম, ও ইনিশিয়ালি ডিনাইড, ডিনাই করা, এটা মূলত আসছে এইখান থেকে, খেয়াল করেন। ডিনাই, ডিনাই মানে হচ্ছে অস্বীকার করা, অস্বীকার করা। আর এই ডিনাই থেকে হচ্ছে ডিনায়াল আছে, ডিনায়াল মানে অস্বীকার, নাউন হিসেবে ব্যবহার করা হয়, অস্বীকার। ওকে, এই ডিনাইয়ের যদি ভার্ব অতীতকাল এবং পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপেল করতে চাই, আমরা ওয়াইটাকে তুলে দিয়ে আমরা এভাবে ব্যবহার করি। এরকম অসংখ্য আপনার শব্দ আছে, যেমন ক্যারি শব্দটাই আছে, ক্যারি, এটাকে যদি আমরা পাস্ট ফর্মে করতে চাই কি হবে, ওয়াইটাকে তুলে দিয়ে আইইডি ব্যবহার করি আমরা, ক্যারিড। এরকম অনেক আছে, আপনার এটা আস্তে আস্তে। হ্যাঁ, আচ্ছা, ডিনাইড পিয়ংইয়ংস ক্লেম, পিয়ংইয়ংয়ের দাবি কি করছে, ডিনাই করছে। বাট দ্য জয়েন্ট চিফস অফ স্টাফ মানে হচ্ছে যুগ্ম প্রধান যিনি, অর্থাৎ আপনার এটা কি, এই যিনি সেনাবাহিনীর প্রধান আর কি, যুগ্ম প্রধান, ওনার কথা বলতেছে। উনি হচ্ছে আপনার কি বলছে একটু খেয়াল করেন, সামরিক প্রধান বলছে লেটার সেইড, পরবর্তীতে, লেটার, এটা একটু খেয়াল করি আমরা এই জায়গায় সামান্য একটু। লেট মানে হচ্ছে দেরি, আর লেটার মানে হচ্ছে আরো পরে, দেরি হয়ে যাওয়া না, দেরি মানে কি পরে, দেরি বা পরে বলতে হবে। লেটার মানে আরো পরে, আরো পরে। আর লেটেস্ট মানে একেবারে সর্বশেষ, তা আমরা বলি যে লেটেস্ট তথ্য অনুযায়ী, এরকম সর্বশেষ তথ্য অনুযায়ী। এটা একটা
অ্যাডজেক্টিভ আমরা 3টা ফর্মে ব্যবহার করি, যেমন ধরেন গ্রেট, আমরা যেটাকে ডিগ্রি পড়ি আর কি, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, এরকম। গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট, এরকম কিছু শব্দ আছে যেগুলোতে আমরা মোর, মোজ দিয়ে ব্যবহার করতে হয়, যেমন বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, এরকম ব্যবহার করি, ঠিক আছে? আচ্ছা, দেখেন, বাট দ্য জয়েন্ট চিফ অফ স্টাফ সেড, পরবর্তীতে বলছে যে ইন এ স্টেটমেন্ট, একটা বিবৃতিতে বলছে। আমরা এইটা নিয়ে আরেকটু ব্যাখ্যা করি। স্টেটমেন্ট, স্টেটমেন্ট মানে বিবৃতি। এটার স্টেট শব্দটা থেকে আমরা অনেক কিছু পাই। একটা স্টেট মানে হচ্ছে বর্ণনা করা, বর্ণনা করা। স্টেট মানে রাষ্ট্র অথবা রাজ্য বোঝানো হয়, রাষ্ট্র বা রাজ্য। স্টেট মানে আমরা অবস্থা বলতে পারি, অবস্থা বলতে পারি। ওকে, স্টেটমেন্ট দ্যাট দে কান্ট কনফার্ম, কনফার্ম মানে কি নিশ্চিত করা। তারা মানে কি বলতেছে, একটা স্টেটমেন্ট যে বলছে দে কান্ট কনফার্ম, তারা আসলে শিওর হইতে পারে না। ওয়েদার, এই ওয়েদার মানে হচ্ছে কিনা বোঝানো হয়। কিনা আবার কি জিনিস এটা বোঝাইতেছে, একটু ওয়েট। ওয়েদার মানে হচ্ছে কিনা। এখানে আমরা ওই যে পরিবেশ, আবহাওয়া অর্থে ব্যবহার করি, সেই ওয়েদার আবার আরেক রকম। এই ওয়েদার এটা মানে হচ্ছে আবহাওয়া, আবহাওয়া। ওকে, এই কিনা মানে হচ্ছে, ধরেন আমি বললাম আমি আজকে ক্লাসটা নিব কিনা আমি জানি না, এই যে নিব কিনা বললাম, এই কিনা মানে হচ্ছে ওয়েদার। যেমন আই এম নট শিওর ওয়েদার আই উইল কন্ডাক্ট দ্য ক্লাস টুডে, এই যে ওয়েদার আই উইল কন্ডাক্ট দ্য ক্লাস টুডে, আমি শিওর না, আমি জানি না যে আমি ক্লাসটা কন্ডাক্ট করবো কিনা। আচ্ছা, আপনাদের তো শুরুতেই ক্লাস নেবেন, অনেকে হয়তো আমার পরিচয় জানেন না। নাম হচ্ছে হাবিব রহমান, ঢাকা ইউনিভার্সিটি আইবিএ থেকে মার্কেটিং এমবিএ করছি, আর অনার্স ছিল ঢাকা ইউনিভার্সিটি ফিলোসফি থেকে। আর কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে 1.5 মাসের মতো কর্মরত ছিলাম। তারপর উদ্যোক্তা হওয়ার নেশায় চাকরি ছেড়ে দিছি, বিসিএসও দিছি, 44-এর ভাইবা আটকে আছে আন্দোলনের কারণে। তবে বিসিএসের দিকে আমার কোনো ফোকাস নাই, দ্যাট ইজ ওয়াই আমি পড়াশোনাও ছেড়ে দিছি। 45-এরও রিটেন দিছি, ঠিক আছে? এতটুকুই পরিচয়। আর স্পিকিং ট্রেনার হিসেবে 1.5 বছর কাজ করছিলাম A to Z, আর বিভিন্ন জায়গায় পড়ানোর অভিজ্ঞতা আছে। এগুলো পরিচয় দিয়েও লাভ নাই, আস্তে আস্তে আপনারা কোয়ালিটি দেখে মোটামুটি বুঝতে পারবেন। ওকে, আচ্ছা, এই যে নর্থ, ওই যে এলিগেশন কথাটা আমরা একটু আগে আলোচনা করছিলাম, যে নর্থ কোরিয়ার এলিগেশন আর ট্রু, সত্য কিনা এটা তারা এখনো শিওর না। অর নট, ওই যে ওয়েদার অর নট ব্যবহার করার মতো, যেমন আমি যাব কি যাব না এটা শিওর না, আই এম নট শিওর ওয়েদার আই উইল বি গো অর নট। আমি ক্লাস কন্ডাক্ট করব কি করব না এটা আমি শিওর না, আই এম নট শিওর আই উইল কন্ডাক্ট দ্য ক্লাস টুডে অর নট। আমি একটু আগে অর কথাটা বাদ দিয়ে দিয়েছিলাম, এটা দুইভাবেই ব্যবহার করা যায়, সমস্যা নাই। আচ্ছা, এই যে অর নট, সত্য কি, ওয়েদারের ব্যাপারটা কি করা, না না না, এটা তো ডিপেন্ড করে আপনার কথার উপরে। যেমন আপনি যে আমি যাব কি যাব না এটাতে আমি শিওর না, তাহলে আই এম নট শিওর ওয়েদার আর আই উইল গো দেয়ার অর নট। কিন্তু আমি যদি বলি আমি যাব কি না শিওর না, তাহলে তখন বলবো হচ্ছে আই এম নট শিওর ওয়েদার আই উইল গো। বুঝছেন ব্যাপারটা? দুইটা কথার মধ্যে তো পার্থক্য আছে। ইট উইল ডিপেন্ড অন ইউর সেলফ, আপনার নিজের উপর নির্ভর করবে। আচ্ছা, ডিপেন্ড কথাটা যেহেতু আসছে, এটা দিয়ে একটু লিখে ফেলি আমরা। ডিপেন্ড অন মানে নির্ভর করা, ইট উইল ডিপেন্ড অন ইউর সেলফ, আপনার উপর নির্ভর করবে। এটার অর্থে আরেকটা আছে রিলাই অন, আরেকটা আছে হচ্ছে হিঞ্জ অন। তিনোটাই একই অর্থ, নির্ভর করার অর্থে ব্যবহার করা হয়। ওকে, আচ্ছা, হ্যাঁ, এটা আজকে এটা দিয়ে শেষ করব। দেখেন, বুঝি নাই, ওয়েদার মানে না, ওয়েদার আর সিনোনিম বলতে শুধু ইফ ব্যবহার করা হয়, ওয়েদারের জায়গায় ইফও ব্যবহার করা যায়। যেমন হচ্ছে আমি বলতে আই এম নট শিওর ইফ আই উইল বি দেয়ার বা আই উইল গো দেয়ার, আমি সেখানে যাবো কিনা আমি জানি না, ওয়েদারের অর্থে ইফও ব্যবহার করা হয়। না না, ওইটা না, অল দো এভাবে না।
আপনার আর এক্সট্রা অ্যাড করা লাগবে না। আসেন, দ্য অনলি পারপোর্টেড ইমেজ, পারপোর্টেড মানে হচ্ছে দাবিকৃত, আমরা এটা লিখি, খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ। পারপোর্টেড মানে হচ্ছে দাবিকৃত, এটা ভার্বের 3 নাম্বার ফর্ম হিসেবে ব্যবহার করা হয়েছে। আর পারপোর্ট মানে হচ্ছে দাবি করা, দাবি করা, দাবিকৃত। ওকে, ওই ক্লেম বলছিলাম না আমরা, ক্লেমের পরিবর্তে কিন্তু আমরা এইটা ব্যবহার করতে পারবো। ঠিক আছে, দাবি করা, টু ক্লেম। এছাড়া আরেকটা শব্দ আছে, আচ্ছা আমি লিখিয়ে দিচ্ছি এই জায়গায়, ক্লেম। আরেকটা শব্দ হচ্ছে অ্যাসার্ট। অ্যাসার্ট মানেও দাবি করা, কোনো কিছু অ্যাসার্ট করা মানে দাবি করা। টু অ্যাসার্ট অর টু ক্লেম একই জিনিস। ঠিক, বুঝি নাই। কল ফর, হ্যাঁ কল ফর, এটার কথা বলতেছেন? হ্যাঁ, কল ফর, এটা আমি একটু কনফিউজ, তাই আমি এটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম, চেক করে নিয়েন আপনারা একটু কষ্ট করে। আচ্ছা, এখন একটু খেয়াল করেন আমাদের আর কোথায় কি আছে। আচ্ছা, পারপোর্টেড ইমেজ অফ ওয়ান অফ দ্য ড্রোনস ব্রডকাস্ট অন নর্থ কোরিয়ান স্টেট টেলিভিশন, রাষ্ট্রীয় টেলিভিশনে অ্যাট দ্য উইকেন্ড, উইকেন্ড মানে ছুটিতে, মানে সপ্তাহের শেষে, শোজ আ উইংড হোয়াইট অবজেক্ট, উইং মানে পাখাযুক্ত, মূলত উইং, আমরা এপিজে আব্দুল কালামের একটা বই আছে না, উইংস অফ ফায়ার, এই হচ্ছে উইং, উইং হচ্ছে পাখা, আর উইং বাড়ি হচ্ছে পাখাযুক্ত, হোয়াইট অবজেক্ট একটা সাদা বস্তু, এগেইনস্ট আ ডার্ক স্কাই, একটা কালো আকাশে, অন্ধকারাচ্ছন্ন আকাশে একটা সাদা বস্তু দেখেই তারা কি করছে, আপনার একটা পারপোর্টেড ইমেজ, দাবিকৃত ইমেজটা ছিল কি, যে দ্য অনলি পারপোর্টেড ইমেজ, একমাত্র দাবিকৃত বস্তু, অফ ওয়ান অফ দ্য ড্রোন, ড্রোনের ব্রডকাস্ট কি করছে আপনার ব্রডকাস্ট করা হয়েছে, কোথায় সম্প্রচার করা হয়েছে আপনার অন নর্থ কোরিয়ান স্টেট টেলিভিশন, আপনার নর্থ কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে অ্যাট দ্য উইকেন্ড, সপ্তাহান্তে মানে হচ্ছে ছুটিতে বা সপ্তাহের শেষে এরকম। শোজ, যে জিনিসটা আপনার, এই যে একটু খেয়াল করেন, এই অংশটুকু এক্সট্রা তথ্য দেওয়া হয়েছে, যে যেই ড্রোনটা, ওয়ান অফ দ্য ড্রোনদের মধ্যে একটা, যেগুলো ব্রডকাস্ট করা হয়েছিল আপনার টেলিভিশনে, এইটা এখন মূলত আমার এই ওয়ান অফ দ্য ড্রোনের ওয়ান থেকে এখানে আসবে শোজ, ওয়ান অফ দ্য ড্রোন শোজ আ উইংড হোয়াইট অবজেক্ট এগেনস্ট আ ডার্ক স্কাই। ওকে, অন্ধকারচ্ছন্ন আকাশের, এগেনস্ট আ ডার্ক স্কাই মানে হচ্ছে অন্ধকারচ্ছন্ন আকাশের কথা বলতেছে, ওইখানে একটা সাদা অবজেক্ট দেখছে পাখাযুক্ত, ওইটা দেখেই তারা কি করছে, ব্রডকাস্ট করছে এই ইমেজটা, পারপোর্টেড ইমেজ, দাবি কিন্তু যে ইমেজটা সেটা। না সমস্যা হইতো না, না সমস্যা হইতো না। ওকে, সো আমরা অনেকগুলো ভোকাবুলারি শিখছি, আমরা একটু আজকে রিক্যাপ করব, আজকে বেশি প্রেশার নেব না। একটু রিপিট করতে স্যার, এগেইনস্ট আর ডার্ক স্পেস, এখানে এগেইনস্ট আর ডার্ক স্পেস বলতে এখানে কি অর্থ ব্যবহার করছে? এগেইনস্ট হলো আমরা যদি বিপরীতে বা হচ্ছে বিরুদ্ধে এরকম কিছু, হ্যাঁ, এগেইনস্ট আর ডার্ক স্পেস এটার একটা মর্মার্থ আছে, একটু আমি বুঝাই। ধরেন আমরা বলি না কালোর বিপরীতে, বিপরীতে যদি আমি একটা সাদা বস্তু রাখি তাহলে এটা খুবই স্পষ্ট দেখা যাবে, এটা বলি না? সো কালো আকাশের বিপরীতে একটা সাদা ডানাযুক্ত অবজেক্ট, এটার পারপোর্টেড ইমেজটাই হচ্ছে নর্থ কোরিয়ার ইয়াতে দেখানো হয়েছে। এই যে কালো আকাশের বিপরীতে, এটা আসলে বিপরীত বলতে বুঝাইছে এক পাশে কালো আকাশ, সেখানে যখন এই কালো আকাশের বিপরীতে একটা সাদা বস্তু দেখা যাবে তখন এটা খুব স্পষ্ট দেখা যাবে। ক্লিয়ার? ওরকম করে মূলত এটা ব্যবহার করা হয়েছে। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম যে একটু আমরা আজকে রিক্যাপ করব, আমরা আজকে এতটুকুই থাকুক প্রথম ক্লাস আপনাদের। শব্দগুলো একটু আমরা রিক্যাপ করি। হ্যাঁ, এখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট শব্দ হচ্ছে 3-4টা শব্দ ছিল। একটা হচ্ছে অ্যাপারেন্ট, অ্যাপারেন্ট মানে স্পষ্ট বা প্রকাশ্য বোঝায়। এটার সাথে আমরা কিছু ভোকাবুলারি এক্সট্রা করে কি পড়ছিলাম? অ্যাপারেন্টের সাথে আমরা পড়ছিলাম ভিজিবল, এভিডেন্ট,
ক্লিয়ার, ওভিয়াস। ওকে, আচ্ছা। তারপর ফিউরিয়াস মানে রাগান্বিত, ফিউরিয়াসের এগেইনস্টে আমরা পড়ছিলাম হচ্ছে ফেরোসিয়াস মানে হচ্ছে হিংস্র। এটা কিন্তু ফিউরিয়াসের বিপরীত কিংবা সিনোনিম না। এই হিংস্রটা হচ্ছে ফেরোসিয়াসের কাছাকাছি একটা শব্দ হিসেবে ব্যবহার করা হয়, অনেক সময় কনফিউশন তৈরি হয়, এই জন্য এটা দিলাম। আর রেডি শব্দটা ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, যেমন লাস্ট, নেম, সেকেন্ড। হ্যাঁ, সেকেন্ড, সেকেন্ড যে ভার্ব হিসেবে ব্যবহার হয় এটা জানেন? সেকেন্ড মানে সমর্থন করা। হ্যাঁ, যেমন আমি যদি বলি আই সেকেন্ড, এই মাইক্রোফোনটা অফ রাখেন, কার এটা? মাইক্রোফোনটা অফ রাখেন। আচ্ছা দেখেন, আমি যদি বলি যে আই সেকেন্ড ইউ, মানে হচ্ছে আমি আপনাকে সমর্থন করি, এরকম। যেমন অনেক সময় অনেক ওয়ার্ড আছে, যেমন ক্রিকেট, ক্রিকেট মানে জোনাকি পোকা, ক্রিকেট মানে খেলা, জোনাকি, জোনাকি পোকা, এরকম আরো আছে। যেমন ধরেন আমরা ডিসিপ্লিন, ডিসিপ্লিন, চেয়ার কি স্যার ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে? হ্যাঁ, চেয়ার, চেয়ার চেয়ার ব্যবহৃত হতে পারে আপনার ইয়া হিসাবে আর কি, মানে হ্যাঁ হ্যাঁ সভাপতিত্ব করা করতে ব্যবহৃত হতে পারে, মানে কেউ এটা পরিচালনা করা অর্থ হইতে পারে। ডিসিপ্লিন মানে আমরা জানি শৃঙ্খলা, ডিসিপ্লিন আবার হচ্ছে টু পানিশ মানে হচ্ছে শাস্তি দেওয়া। ঠিক আছে, আচ্ছা। সো আমরা এইখানে আর কি পাইছিলাম? আমরা একিউজ অফ মানে অভিযুক্ত, ফ্লাই, ফ্লিউ, ফ্লোন পড়ছি। ইটস আর ইটস এর ব্যবহার পার্থক্য, রিয়েক্ট থেকে রিয়াকশন, যেটা অ্যাক্ট, অ্যাক্ট মানে হচ্ছে কাজ করা, যেটার সাথে মিলে আরেকটা আছে ইনঅ্যাক্ট। ইনঅ্যাক্ট মানে কি? আইন প্রয়োগ করা। আইন প্রয়োগ করা। গেট ব্যাক মানে হচ্ছে ফিরিয়ে আনা, আমরা এটা পড়ছিলাম আরেকটা এর প্রেক্ষাপটে। রেটরিক, রেটরিক মানে হচ্ছে আলঙ্করী করতে বা অলঙ্করণ অর্থে ব্যবহার করা, বা অলঙ্কার শাস্ত্র, অথবা আপনার বাগারাম্বপূর্ণ, বাগ আড়ম্বর মানে কি? বাগারাম্বর, রাম্বর পূর্ণ বক্তব্য অথবা বাক্য অথবা উক্তি, এটা বোঝানো হয়। ঠিক আছে, উক্তি অর্থে কিন্তু আমরা আমরা কি ব্যবহার করি? সাইটেশন, তাই না? সাইটেশন, কোনো কিছু সাইট করি আমরা, উক্তি করা। ওকে, এখানে আমরা হ্যাপেন থেকে আসছে, হ্যাপেনিং মানে ঘটনা, হ্যাপেনিং এর সাথে মিল রেখে ইনসিডেন্ট, ইনসিডেন্ট মানে ঘটনা, অকারেন্স মানে ঘটনা। ওরি মানে দুশ্চিন্তা বা দুশ্চিন্তা করা, ওরিড মানে দুশ্চিন্তিত। ফেস কোনো কিছু সম্মুখীন হওয়া, মোকাবেলা করা, এটা কমব্যাট হইতে পারে, কনফ্রন্ট হইতে পারে। এখান থেকে আমরা থ্রেটেন, থ্রেটেনের সাথে মিল করে আরো আছে ব্রডেন, ওয়াইডেন, হোয়াইটেন, স্ট্রেংথেন, ফ্যাটেন, ডিপেন। ডিপেন মানে হচ্ছে ওই কোনো কিছু গভীর করা, আরো সম্পর্ক গভীর করা। ঠিক আছে, ডিপেন আরো বেশি গভীর করা। অ্যাডজেক্টিভকে এইভাবে করে ভার্বে কনভার্ট করা যায়। হরিবল মানে ভয়ানক, ডিজাস্টার মানে হচ্ছে বিপর্যয়। ওকে, ওকে ফাইন। এই যে এখানে লিখছিলাম থ্রেড থেকে থ্রেটেন, ওয়াইডেন, ফ্যাটেন, থ্রেটেন, ব্রডেন, হোয়াইটেন, রেডেন, ব্ল্যাকেন, এরকম। এখানে আসেন আমরা কনসার্ন মানে হচ্ছে আপনার সংশ্লিষ্ট বোঝায়। এখানে লিভ মানে পাতা, লিভস প্লুরাল, লিভ মানে ত্যাগ করা। হ্যাঁ, আবার বাস করা অর্থে হচ্ছে এই লিভ, এই লিভ আবার লাইফের প্লুরাল ফর্ম হচ্ছে এইটাই, লাইভস। এইটা আবার আমরা ব্রডকাস্ট করি লাইভ, সেম জিনিস। ওকে, লিফলেট তো আমরা জানি। লিডার থেকে আমরা অনেক কিছু আলোচনা করছিলাম। লিডার থেকে আমরা কি কি জানি? ক্যাপ্টেন, কমান্ডার, ফররানার, পায়োনিয়ার, আরেকটা পিকারসর, তাই না? পিকারসর, আরেকটা হচ্ছে হারবিঙ্গার, হারবিঙ্গার ছিল। ওকে ফাইন, তারপরে আমরা ছিলাম কখন লিভ হবে, কখন লাইভ হবে? কোথায়? এখানে আমরা কখন ওই লিভ কখন ওই লিভ একই জিনিসকে আমরা লাইভ করি না স্যার? কখন? হ্যাঁ, এদের তো সিচুয়েশন বুঝে, যেমন ধরেন খেলা, ক্রিকেট খেলা লাইভ হইতেছে, তাই না? আবার লাইফের বিপরীত, লাইফের প্লুরাল ফর্ম হচ্ছে লাইভস। এই যে এইটা প্লুরাল ফর্মে লাইভস, এটা তো সিচুয়েশন। যেমন
এই যে আমি বললাম ক্রিকেট খেলা লাইফ বা তারা তাদের জীবন বিসর্জন দিয়েছে বা অনেকগুলা জীবন হারিয়ে গেছে, তাহলে মেনি লাইভস বলি। মেনি লাইফ তো আর বলবো না আমরা, প্লুরাল ফর্মে কি বলবো? মেনি লাইভস বলবো, এরকম। তারপর লুকেটের ক্ষেত্রে আমরা লুক ফর, এবং হচ্ছে আমরা কি ব্যবহার করছি, আরেকটা ব্যবহার করছি হচ্ছে লুক আপ। এখানে আরেকটা জিনিস অ্যাড করে দেই, লুক ফর এর ইংলিশ আরেকটা বলতে পারি সিক, মানে হচ্ছে খোঁজা। এই সিক মানে হচ্ছে খোঁজা। আর এই মাইক্রোফোন অফ রাখেন। বুশরা আক্তার, প্রথমে সালাম নিবেন, মাইক্রোফোনটা অফ রাখেন। এই সিক মানে অসুস্থ, আর এই সিক মানে হচ্ছে খোঁজা। এটার পাস্ট ফর্ম হচ্ছে শর্ট। শর্ট, সিক মানে খোঁজা, শর্ট, শর্ট মানে হচ্ছে অতীতকালে খুঁজে ছিল, এরকম আর কি। পাস্ট পার্টিসিপল ফর্মও সেম, ঠিক আছে। লুক ফর থেকে বুঝি না। ও, লুক আফটার মানে দেখাশোনা করা, বাবা মার কারোর পরিচর্যা করা, লুক আফটার। আর লুক আফটারের সাথে মিল করে আর একটা টেক আফটার আছে না? টেক আফটার মানে কি? লুক সিমিলার, লুকস সিমিলার, কারোর মতো হওয়া দেখতে, ঠিক আছে। ওকে, তারপরে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে, ও এখানে মনে হয় বাকি আছে নাকি, এখানে ক্রিটিক্যাল মানে সমালোচনামূলক, এটা পড়লাম। তারপর রেডি তো ভার্ব হিসেবে, ফায়ার ভার্ব হিসেবে ব্যবহার করা যায়। ব্লু আপ, এই ব্লু আপটা আমাদের জন্য এখানে অনেকগুলো শব্দ লিখছি আমরা। ব্লু অফ নির্গত হওয়া, ধোয়া টোয়া কোনো কিছু নির্গত হওয়া। ব্লু আপ উড়িয়ে দেওয়া কোনো কিছু, বোম ফাটাইয়া উড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এরকম হয়। ব্লু ওভার মানে শেষ হয়ে যাওয়া বা ভুলে যাওয়া কোনো কিছু। ব্লু অ্যাওয়ে বাতাসে উড়ে যাওয়া, প্রভাবিত করা, এটা মাথায় রাখবেন, প্রভাবিত করা। আর ব্লু আউট মানে নিভিয়ে দেওয়া। পুট আউটও সেম, পুট অফ মানে কোনো কিছু খুলে ফেলা বা মুলতবি করা। টেক অফও ক্ষেত্রে এরকম। আর পুট অন মানে হচ্ছে পরিধান করা, হ্যাঁ, পুট অন দ্য শার্ট, শার্টটা পরো, এরকম আমরা বলি, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আপনি ওই দিন বলছিলেন বিজি মানে ব্যস্ত, হ্যাঁ হ্যাঁ। ব্যস্ততা, এটা হচ্ছে কি ব্যস্ততা? ব্যস্ততা হবে না, ওইটা ওই দিনকে হয়তো বিজির কারণে ভুল বলছি। বিজি মানে ব্যস্ত। জি জি, আর ব্যস্ততা? ব্যস্ততা তো নাউন, আমরা বলি না বিজিনেস। বিজনেস যেমন একই জিনিস, বিজিনেস মানে ব্যস্ততা। আচ্ছা, স্যার আমরা কি এরকম কোনো শিখতে হবে যে নাউন বা তারপর অ্যাডজেক্টিভ একটা ফর্ম থেকে না আপাতত এরকম শীট কালেকশনে নাই, যদি আপনাদের কোর্স চলাকালে মনে হয় যে দিব, চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা, ওটার জন্য অনেক প্রলোভন, মানে আমরা আমাদের পেজে অনেক প্রলোভন এরকম করতেছে, মানে কোনো একটা নির্দিষ্ট গাইডলাইন পাচ্ছে না, যার কারণে বলতেছে যে আচ্ছা, ক্লাসগুলা একটু দেখেন, তারপরে পয়েন্টের কথা বলছি স্যার, এটা হলে স্যার সকলের জন্য বেটার হয় স্যার। কোনটা? এই যে কোটা ডাউন বিভিন্ন ফর্মে পাওয়া যায়। আচ্ছা, বিভিন্ন ফর্মে দিছে। ঠিক আছে, চেষ্টা। এই ভোকাবুলারিগুলো আমরা পাবো, কারণ আমাদের তো মুখস্থ করতে হবে, কারণ আমাদের সব ধরে রাখতে হবে, যে আমরা রিয়েলি পাবো কিনা। এগুলা এইখানে যেভাবে আছে এভাবে পাবেন সরাসরি, আবার সিরিয়ালিও পাবেন, সমস্যা নাই। পার্টস অফ স্পিচের এই যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এটা পিসি দাসের বইয়ে সুন্দরভাবে দেয়া আছে, সিরিয়ালি ভাবে অনেক ওয়ার্ড মিনিং এ, ওখান থেকে দেখে নিলেই হবে। হ্যাঁ, ওইটাও এই কথা ঠিক না স্যার, কথা হলো মাথায় রাখার জন্য আমরা তো এইটা তো আমরা নিজেরাই করতে পারি। ওই আপু কথাটা নিতে পারতেছি না, ভাইয়া যেটা বলছে এটাই ঠিক আছে। ভাই দিতে পারতেন একটা ওয়ার্ডে চারটা ফর্ম দিতে পারতেন, তাহলে ভালো হতো স্যার। উনি এটা বুঝতে পারছে, আপু এখানে কথা কেটে দিচ্ছে। আচ্ছা, সবাই চুপ যান, শোনেন, এত কমেন্ট করতে হয় না, একজন কথা বলে শোনেন। প্রথম কথা হচ্ছে কোনটা কোন ওয়ার্ড, এগুলা ডিকশনারি তো ডিরেক্ট পাওয়া যায়, আপনি যদি একটা বড় ডিকশনারি কিনেন এটাতেও পাবেন। তারপর প্রিসিজাসের কথা হচ্ছে সেটাতেও পাবেন। এটা আমার দ্বিতীয় খুব বেশিতে করিনি হবে না, আমি আমার যেই সহকারীরা আছেন তাদেরকে বললেই যে এই ওয়ার্ডগুলার বিভিন্ন ফর্ম কালেক্ট করে ফেলো, কালেক্ট করতে 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগবে, এটা কোনো ফ্যাক্টরি না। কিন্তু আমাদের কোর্সের পারপাস কিন্তু এটা না, কোর্সের পারপাস হচ্ছে রিলেট। আমাদের ভোকাবুলারি সাধারণত পড়া হয় না, বা পড়লে আমরা রিলেট করতে পারি না, কনফিউশন থাকে, কিরে এরকম একটা ওয়ার্ড। যেমন আমি একটু আগে বললাম লিভ শব্দটার প্লুরাল ফর্ম হচ্ছে লিভস, এখন কনফিউশন, আরেক জায়গায় লিভ মানে পড়লাম ত্যাগ করা, তাহলে এইটার সাথে এটা কনফিউশন। এই যে ব্যাপারটা,
আবার বললাম রেডি একই সাথে ভার্ব কাজ করে, লাস্ট, নেম, সেকেন্ড, এগুলা। তো আমাদের কোর্সের মূল পারপাস কিন্তু এটা। ক্লাস করতে থাকেন, প্রথম ক্লাস, এত কমেন্ট করতে হয় না এত ক্লাসে, আগে দেখতে থাকেন, ঠিক আছে? আসেন, রিজিম মানে কি আমরা জানি? শাসন, মানে ক্ষমতার ক্ষেত্রে রিজিম ব্যবহার করি। প্রোপাগান্ডা মানে হচ্ছে ভুলভাল প্রচার করা, এটাকে প্রোপাগান্ডা বলি। ডিটেক্ট থেকে ডিটেকটিভ, যেমন এইখানে একটা আপনাদের কনফিউশন ক্লিয়ার করলাম, যেমন কেরিয়ার, তারপরে হচ্ছে কেরিয়ার, এই কেরিয়ার মানে হচ্ছে জীবন, যে কেরিয়ার আমরা বলি এর পেশাগত কেরিয়ার, আর এটা হচ্ছে বহন করার যে কেরিয়ার আছে, এটা গাড়িও হইতে পারে, অন্য কিছু হইতে পারে। যেমন আরেকটা কনফিউশনের কথা আপনাদের দেখাই, আপনারা যেটা প্রায় সময় করেন, ইয়ার মধ্যে লেখেন যে আই এম ইন্টারেস্ট, এ ভাই আই এম ইন্টারেস্ট আবার কি জিনিস? এই ইন্টারেস্ট মানে স্বার্থ, অথবা ইন্টারেস্ট মানে হচ্ছে সুদ, যেটা মুনাফা বলে আর কি। আর ইন্টারেস্টেড মানে হচ্ছে আগ্রহী। আপনি আসলে এটা বলতে চাইছেন আম ইন্টারেস্টেড, আমি আগ্রহী। ওকে, এটা আরেকটা আছে যেমন ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং মানে হচ্ছে মজার, কোনো কিছু মজার হলে আমরা বলি ইন্টারেস্টিং। তো ইন্টারেস্ট মানে হচ্ছে স্বার্থ, যেমন আমার এখানে ভাই ইন্টারেস্ট নেই কোনো, আমার এখানে আগ্রহও বলতে পারি, স্বার্থ ছাড়াও আরেকটা আছে আগ্রহ। আর ইন্টারেস্টেড মানে আগ্রহী, দুইটার মধ্যে পার্থক্য আছে। আই এম ইন্টারেস্ট আমি যদি বলি আমি আগ্রহ হয়, নাকি আমি আগ্রহী? আমি আগ্রহী, তাই এটা হবে আম ইন্টারেস্টেড, এটা বলতে হবে আম ইন্টারেস্টেড। ওকে, এটা মাথায় রাখবেন। আচ্ছা আসেন, ওকে কেরি, তারপরে আমরা এখানে আসি, ডিটেক্ট থেকে ডিটেকটিভ বলছি গোয়েন্দা। ক্যাপিটাল পানিশমেন্ট আলোচনা করতে গিয়ে বলছিলাম ক্যাপিটাল মানে মূলধন, আবার হচ্ছে রাজধানী। ইনফ্লেমেটরি মানে উত্তেজক, জ্বালাময়ী। রিউমার মানে গুজব। ইনফ্লেমেশন মানে হচ্ছে প্রদাহ, অর্থাৎ প্রদাহের যে রোগ হয়, এই ডিজিজ, ডিজিজ বলি না আমরা, ডিজিজ। এই ডিজিজ বানানটা একটু খেয়াল করেন, ডিজিজ মানে হচ্ছে রোগ, ডিজিজ মানে রোগ। ওকে, এই হাহা রিয়েক্টর অভাব নাই। আচ্ছা আসেন, স্টেট রান মানে রাষ্ট্র চালিত বা রাষ্ট্র পরিচালিত, এরকম। হ্যাঁ সমস্যা নাই। আচ্ছা, রিমার রাবিশ ওয়াইল দ্য ফরেন মিনিস্ট্রি, ব্রিচ, ব্রিচ মানে লঙ্ঘন করা, আরেকটা বলছিলাম ভায়োলেশন, আরেকটা হচ্ছে ইনফ্রাকশন, মাথায় রাখবেন। কই যেন এখানে, লেট, লেট, লেটার, গ্রেট, গ্রেট, গ্রেটার, ব্রিচ, ভায়োলেশন, ভায়োলেশন থেকে ভায়োলেট ভার্ব, ইনফ্রাকশন। ফ্রাকশন মানে কিন্তু আরেকটা আছে, ফ্রাকশন মানে ভগ্নাংশ, ফ্রাকশন মানে ভগ্নাংশ। ইনিশিয়ালি মানে হচ্ছে প্রাথমিকভাবে, ডিনাই অস্বীকার করা, ডিনায়াল। আর কেরি থেকে কেরির তো এটা বর্ণনা করলাম। ওকে, স্টেটমেন্ট, স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা স্টেট মানে হচ্ছে অবস্থা, স্টেট মানে হচ্ছে আপনার আপনার কি বলে এটাকে, রাষ্ট্র। স্টেট মানে হচ্ছে আরেকটা কি বলছিলাম, বর্ণনা করা, ভার্ব আকারে ব্যবহার করা হয়। ওয়েদার মানে কি না, পসিবলির ক্ষেত্রে প্রবাবলি, মেবি, লাইকলি ব্যবহার করছি। অ্যাক্টিভিস্ট, এলিজলি আগে ব্যবহার করছি, এলিজ মানে অভিযোগ করা, এলিজড মানে অভিযুক্ত, এলিজডলি মানে হচ্ছে অভিযোগ অনুসারে, এলিগেশন মানে হচ্ছে অভিযোগ। কনফার্ম, কনফার্মের নাম হচ্ছে কনফার্মেশন, কনফার্মেশন। ওকে, উইং মানে হচ্ছে পাখা, উইকেন্ড তো আমরা জানি। উইকেন্ড থেকে আরেকটা জিনিস আপনাদের ক্লিয়ার করে দেই আমি, আমরা অনেক সময় বলি আজকে আমার ছুটির দিন, ছুটির দিনকে আমরা বলি হচ্ছে অফ ডে, কিন্তু আসলে এটা অফ ডে না, এটা হচ্ছে ডে অফ। ওকে, ডে অফ। কিন্তু আবার খোলার দিনকে অন ডে বলা হয়, এরকম। আজকে আমার ডে অফ মানে ছুটির দিন। সো এই হচ্ছে আজকের মোটামুটি আলোচনা। আমরা এখানে আরেকটা জিনিস আলোচনা করছিলাম, ডিপেন্ড মানে নির্ভর করা, যেটাকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে ডিপেন্ড অন বলি। রিলাই অন মানে হচ্ছে নির্ভর করা, হেঞ্জ অন মানে হচ্ছে নির্ভর করা, ঠিক আছে। আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা ছিল পারপোর্টেড মানে দাবিকৃত, পারপোর্ট মানে দাবি করা, ভার্ব আকারে ব্যবহার করা হয়, যেটার সাথে মিল করে ক্লেম এবং হচ্ছে অ্যাসার্ট। এটা কল ফর একজন দিছেন, কল ফর আসলে দাবি করা না, কল ফর সম্ভবত আপনার আর্জেন্ট বুঝাইতে ব্যবহার করা হয়, জরুরি হওয়া কোনো কিছু সম্ভবত, ঠিক আছে। আমার যতটুকু সেন্স কাজ, সিক্স সেন্স কাজ করতেছে। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ। এখানে সংবেদনশীলতা
এগুলা ভোকাবুলারি গুলা স্মরণ রাখবো, মনে রাখবো, পার্সোনালি এই টেকনিক্যাল দিক শেয়ার করতে। এটার আর কোনো টেকনিক নাই। আমি যেটা করছি রিলেট করে করে কনফিউশন দূর করার জন্য পড়াইছি। আপনি যেটা করবেন বারবার দেখবেন, এই স্লাইডটা দিয়ে দেওয়া হবে আপনাদেরকে, এটা আবার রিভাইজ দেওয়ার সময় এই ভোকাবুলারিগুলা কয়েকবার পড়বেন। এই ভিডিওটা কমপক্ষে 3-4 বার দেখবেন, ঠিক আছে? আর্টিকেলটা কি পাওয়া যাবে? বল- আর্টিকেলটা কি পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে, পাওয়া যাবে। এটা আমি Sir, there are range of spirit in our cognitive. We have memorized range of vocabulary in our intellect, but we have forgotten more and more vocabulary. এটা ভুলে যাবেনই। দিস ইজ ভেরি ন্যাচারাল, ওকে? জাস্ট ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট। সো থ্যাংক ইউ সো মাচ। আমার 10টা একটা ক্লাস আছে, পিডিএফটা আগামীকালকের মধ্যে পেয়ে যাবেন, বিকালের মধ্যে। আমরা তো বারবার পড়বো, বুঝছেন? আমাদের হ্যাঁ। সময় তো short। হ্যাঁ দিয়ে দেওয়া হবে। আমি 20 মিনিট করতে পারবেন, আগে আসছি, আমি 10 মিনিট আগে আসছি, আমি একটু কথা বললাম। সবাই তো শুরু থেকে কথা বলছে, 10 মিনিট আগে আসছিলাম, একটু কথা বলতাম স্যার। একটা 2টা মিনিট স্যার। হ্যাঁ বলেন বলেন দ্রুত। স্যার আমি তো মাত্র আসছি, আজকে ফার্স্ট ক্লাস মেবি, তো আমি আসছি 9:50 দিকে। তা আমার কথা হচ্ছে যে আমি আসলে কিছুই বুঝি নাই, মানে এটা কি হচ্ছে বা এই ফরম্যাটটা কি, তাকে পরে কি হবে, কাল কি ক্লাস হবে, মানে একটু যদি বুঝিয়ে দিতেন আমি পরের দিনের জন্য একটু রেডি থাকতাম। আচ্ছা সবার উদ্দেশ্যে বলি, শেষ কথা, আপনাদের ক্লাস হচ্ছে, আপনাদের কি কি বার ক্লাস জানেন তো? রবি, মঙ্গল, বৃহস্পতি, সপ্তাহে 3 দিন রাত 8:30টায় ক্লাস। আমি প্রতিদিন কোনো না কোনো নিউজ পেপার, একটা অ্যাডভান্স লেভেলের নিউজ পেপার নেওয়ার থেকে চেষ্টা করবো, বা কোনো ভালো আর্টিকেল নিয়ে আপনাদেরকে আজকে যেভাবে রিলেট করে করে ভোকাবুলারি প্রসেসটা এভাবেই থাকবে। এবং প্রতিদিন আমি যে বোর্ডে এঁকে পড়াচ্ছি এটার পিডিএফ পাবেন, এবং এইখানে পুরোপুরি এখানের অনেক কিছুই আমি আবার নতুন এক্সট্রা আনছি। তাছাড়া গোছালু আকারে আপনার আরেকটা পিডিএফ পাবেন, যেটার মধ্যে আমি এই যে ব্লুন অ্যাওয়ে, ব্লুন আপ এগুলো আছে, ইয়া করা আছে। দুই ধরনের পিডিএফ আপনারা পাবেন, ঠিক আছে? তাছাড়া আমি কিছু ভোকাবুলারি কালেকশন আপনাকে দিব, সেগুলো বাংলা টু ইংলিশ হবে। হ্যাঁ, যেমন ধরেন অর্থনৈতিক সংকট, ইকোনমিক ক্রাইসিস, এরকম। তারপর ধরেন হচ্ছে ইকোনমিক গ্রোথ, মানে অর্থনৈতিক প্রবৃদ্ধি মানে ইকোনমিক গ্রোথ, এরকম টাইপের, ঠিক আছে? এরকম কিছু পিডিএফ আমি টপিক। খুবই ভালো লাগছে আমার, কিন্তু আমার একটা সমস্যা, সেটা হলো স্যার সবাইকে মিউট করে রাখবেন স্যার, সবাই নেট আগে করতেছে, ভালো লাগছে। হ্যাঁ, এটা আগামী ক্লাস থেকে সামনে আমি 10 এর ছাত্র আসছি, আমার এত মানে নিজের খারাপ থাকে যে তাহলে কি করবো, সবাই তো বিশাল জ্ঞানী মানুষ এখানে। আচ্ছা আমরা এত কমেন্ট, আমরা শেষ এখানেই শেষ। এত কমেন্ট আমরা না করি। নেক্সট ক্লাস থেকে সবাইকে বাধ্যতামূলক, আর প্রশ্ন কমে যাবে, আস্তে আস্তে কমে যাবে কয়েকটা ক্লাসের পর। আর পিডিএফ গুলো কি ওই ফেসবুক গ্রুপে পাবো আমরা? হ্যাঁ, গ্রুপে ড্রাইভ লিংকের মাধ্যমে কালকের মধ্যে দিয়ে দেওয়া হবে। থ্যাংক ইউ। ওকে স্যার, আসসালামু আলাইকুম।